आनंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे नंदन्तु सर्वभूतानि सृण्हन्तु विजनेषुति स्वस्तिरस्तु सर्वभूतेषु निरतङ्कानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणा। प्रथम जे मंत्रटी उच्चारण करलाम सेटी हच्छे स्वामी विवेकानंदेर उद्देश्ये जेहेतु आजकेर एई सेमिनारटी विवेकानंदेर नामांकित सेई जन्य बला हच्छे जे तिनी हच्छे ज्योतिराज स्वरूप। ज्योति माने सन्यासी, जिनि सन्यासीर राजा। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय। तार स्वरूपटाई हच्छे एकेबारे आमादेर हाईएस्ट सुख बोलते जा बुझी सेटी। तारपरे बला हच्छे तापहारिणे, तिनि आमादेर त्रिताप ज्वाला थेके दूर करबार जन्य जगते आविर्भूत हयेछिलेन, सेई जन्य बला हच्छे स्वामिने तापहारिणे। परे এইটির সাজুজ্য রেখে যে শ্লোকটি উচ্চারণ করলাম তার বাংলা করলে এরকম হবে, নন্দন্তু সর্বভূতানি, জগতের সকলে যাতে ভালো থাকে। নন্দন্তু সর্বভূতানি শৃণ্হন্তু বিজনে শ্রুপি, বিজন প্রদেশে গিয়েও যাতে আমরা একে অপরের প্রতি আমাদের সেই সহানুভূতির ভাবটি থাকে। আমাদের সমস্যা কোথায় না, আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা সকলের সামনে একরকম একটা মুখোশ পরে যেন থাকি, কিন্তু যেই আমরা সকলের থেকে একটু দূরে চলে গেলাম, যেখানে আমাদের কেউ দেখছে না, তখন যেন আমাদের একটা আলাদা স্বরূপ বেরিয়ে আসে। সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়। বলা হচ্ছে শৃণ্হন্তু বিজনে শ্রুপি, বিজন প্রদেশে গিয়েও আমরা যেন একে অপরের সঙ্গে সেই সৌহার্দ্যের ভাব বজায় রাখতে পারি। শৃণ্হন্তু বিজনে শ্রুপি স্বস্তিরস্তু সর্বভূতেষু। আমাদের এখানে যারা সকলে সমবেত হয়েছি সবাইকার যেন স্বস্তি লাভ হয়। আমি আপনি শুধু স্বস্তি লাভ করলাম, কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি যদি কেউ থাকে, তিনি যদি অস্বস্তির মধ্যে পড়েন, ভগবান না করুন, তাহলে যতই ভালো এখানে সঙ্গীত পরিবেশন হোক, যতই ভালো কথা হোক, আমাদের সেই দিকে মন থাকবে না। সেই জন্য আমরা সবার প্রথম সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম স্বস্তিরস্তু সর্বভূতেষু, যে আমাদের যেন সকলের মধ্যে স্বস্তি লাভ হয়। স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতঙ্কানি সন্তু চ। এখন সব থেকে যেটি ঘোরতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের আতঙ্কবাদ। কতকাল আগে আমাদের পূর্বপুরুষেরা সেই প্রার্থনা করে গেছে যেন আমরা প্রত্যেকে সেই নিরাতঙ্ক হতে পারি, আমাদের যেন মধ্যে যেন কোনো আতঙ্ক না থাকে। নিরতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম। দ্বিজ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু এখানে ব্রাহ্মণ সম্বন্ধে যে দাঁত দিয়ে নখ কাটছে, তাহলে প্রথমেই আমাদের একটু সংযত জীবনযাপন করতে হবে। এই দ্বিজাতীনাম সোজা হয়ে বসতে হবে। দ্বিজ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু এখানে পৈতেধারী গাঙ্গুলি চ্যাটার্জি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে বর্ণে, যে দেশে, যে ধর্মে যিনি সংযত জীবন যাপন করেন তিনি হচ্ছেন দ্বিজ। সেই সংযত ব্যক্তি, যারা ভালো মানুষ এই জগতে, তারা যেন ভালো থাকে। শিবমস্তু, শিব কথার অর্থ হচ্ছে ভালো থাকা, মঙ্গল সূচক। কেন ভালো থাকবে ভালো মানুষেরা? কারণ যখন আমার আপনার স্খলন পতন হবে, তখন আমি আপনি
তাদের কাছে গিয়ে আমাদের আবার সঠিক যাত্রার পথটা জেনে নিতে পারবো। সেই জন্য বলা হচ্ছে শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম। আমাদের সকলের মধ্যে যেন একটা সম্প্রীতির ভাব বজায় থাকে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। এই প্রীতির ভাব যেন একে অপরের প্রতি আমাদের সবার প্রথম থাকা প্রয়োজন। প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম। সমস্ত বর্ণের মানুষের মধ্যে যেন আমাদের সেই সমৃদ্ধি ঠিকভাবে বন্টিত হয়। না হলে আমি আপনি প্রচুর অর্থ কুক্ষিগত করে রেখে দিলাম, আমি আপনি প্রচুর অর্থের অধিকারী হলাম, কিন্তু আমার পাশের ব্যক্তিটি খেতে পাচ্ছে না। সে কিন্তু না খেতে পাওয়ার জন্য জগতে জন্মায়নি। এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন সে তোমার আমার বাড়িতে গিয়ে সেই সম্পদ লুণ্ঠন করবার চেষ্টা করবে, প্রয়োজনে তোমাকে আমাকে হত্যা করবে। পাশের বাড়িতে জ্বলেনি উনান, চড়েনি ভাতের হাড়ি, চক্ষ চস্য লেজ্জ পেয়েতে নিজের ভোজন সারি, চলবে না। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা। এই জগতে যত ভালো কর্ম হচ্ছে সেই ভালো কর্ম যাতে জয়লাভ হয়, সিদ্ধিপ্রাপ্ত হয়, সেই জন্য বলা হচ্ছে সিদ্ধিরস্তু চ কর্মণা। এত সুন্দর প্রার্থনা, ইউনিভার্সাল প্রেয়ার। এই প্রার্থনাটি আরেকবার আমি বলে নিতে চাই এবং আমি চাই আমার সাথে আপনারাও একবার করে যাতে এইটি বলেন। বলুন, নন্দন্তু সর্বভূতানি সিনহন্তু বিজনে সুপি স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা। ঠিক আছে, তো আজকের এই মহতী অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত সেই নবদ্বীপ এডুকেশন ট্রাস্ট এবং তারাপদ ইনস্টিটিউট যে আমাকে এখানে আসবার দুর্লভ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মঞ্চে উপবিষ্ট সুকুমার দে মহাশয়কে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার দুই পুত্র নির্ভীক দে এবং সৌভিক দে এবং সহ তার সমস্ত পরিবারের পরিজনদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই স্থানে আসবার যে যোগাযোগ স্থাপন করেছেন আমাদের ইন্দ্রনীল বাবু, ইন্দ্রনীল ঘোষাল মহাশয়, ওনাকে বিশেষ করে আমাকে গত 14 তারিখেও আরেকটি বিএড কলেজে নিয়ে গিয়েছিলেন, আজকে এখানে নিয়ে এসেছেন। এই কিছু ভালো কথা ভাব বিনিময় করবার সুযোগ করে দিয়েছেন উনি, সেই জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সম্মুখে যারা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সকলে উপস্থিত রয়েছেন, তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। এই যে আমরা কিছুক্ষণ সময় কিছু ভালো কথা, ভালো প্রসঙ্গের মধ্যে থাকব, সেই জন্য আমাদের সবার প্রথম সময় সম্বন্ধে সচেতন হওয়া ভীষণ প্রয়োজন। আমাদের কথায় আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বহিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। যদি আমরা সময় নষ্ট করি তাহলে আমাদের জীবন নষ্ট, আর সময়কে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি। আমি
বহু স্কুল কলেজে যাই, তখন আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি যে আচ্ছা, এই যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, স্কুল জীবনে 10 বছর 12 বছর কাটিয়েছো, এখন মঞ্চে এসে মাইকটি ধরে 10টা ভালো কথা একটু বলো তো দেখি। আমি যদি এখানেও জিজ্ঞেস করি যে এখানে তো আরো কয়েক বছর এগিয়ে রয়েছে, আমি যদি বলি যে 10টা ভালো কথা, 10টা ভালো কথা মাইকে এসে বলুন, দেখবেন কতজন হাত তুলবেন বলুন আপনারা। তাহলে আমরা এক এক বছরে এক একটা ভালো কথা শিখছি না, কিন্তু এইদিকে আমরা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছি। আমরা দুদিন বাদে শিক্ষা কথা করব বলে দাবি করছি, কিন্তু আমরা কতখানি সেটি করতে সক্ষম সেটা নিজেরা বিচার করছি না। বিবেকানন্দ এই জায়গায় বলছেন, বি অ্যান্ড মেক, আগে নিজে তৈরি হও, তারপর তৈরি করবার চেষ্টা করো। আমরা নিজেরা কতখানি তৈরি সেটা আমরা নিজেরা জানি না। সেই জন্য এই সময়ের প্রতি আমাদের অত্যন্ত পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত, যে সময়ের সম্বন্ধে যদি আমাদের ওয়াকিবহল না হই, উদাসীন থাকি, তাহলে সময় আমাদেরকে ছেড়ে দেবে না। সময় আমরা কিসে দেখি? কিসে দেখি সময়? শুনতে পাচ্ছি না। ঘড়িতে। টিফিন করে আসেননি আপনারা? টিফিন করেছেন? তাহলে একটু জোরে বলতে হবে, ঠিক আছে? শুধু আমি একা বক বক করবো এরকম না, আপনাদেরকেও বলতে হবে। ঘড়িতে দেখি। ঘড়ির ইংরেজি আমরা এখানে সবাই জানি, ঘড়ির ইংরেজি ওয়াচ। ওয়াচের আরেকটা বাংলা আছে, সেটি ওয়াচ মানে কি? লক্ষ্য রাখা, দেখা। এই ওয়াচ শব্দটির মধ্যে যে লেটারগুলো রয়েছে, সেই লেটারগুলোই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমরা কোন কোন বিষয়ে লক্ষ্য রাখব। সেই বিষয়গুলি যদি লক্ষ্য রাখি, তাহলে একটু আগে নির্ভীকবাবু এখানে বলছিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের মানুষ হবার কথা। এখন আপনারাই বলবেন, আমরা কি তাহলে মানুষ নই? তাহলে আমাদের আধার কার্ড হলো কি করে? আমরা তো মানুষ, তবে তো আমাদের আধার কার্ড দেওয়া হয়েছে, আমাদের ভোটার কার্ড দেওয়া হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ যে মানুষের ডেফিনেশন দিচ্ছেন, সেই মানুষ হতে আমরা কতখানি সক্ষম আজকের এই সেমিনার থেকে আমরা বুঝে যাব। স্বামী বিবেকানন্দ বলছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ এই প্রার্থনা করেছেন যে আমাকে মানুষ করো। এখন আমি যদি আগে প্রকৃত মানুষ হতে পারি, তাহলে আমি একজন আদর্শ ছাত্র হতে পারবো, আদর্শ ছাত্রী হতে পারবো, আদর্শ পিতা হতে পারবো, আদর্শ মাতা হতে পারবো, আদর্শ শিক্ষক হতে পারবো। কিন্তু সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আদর্শ মানুষ হওয়া। মানুষ হতে গেলে আমাদের কোন কোন বিষয়ে ওয়াচ করতে হবে? না, এই ওয়াচ ফর্মুলা যাদের কাছে খাতা পেন আছে লিখে নিতে পারেন, বা যারা জানেন তাহলে আরেকবার শুনতে পারেন। WATCH, ওয়াচ। প্রথম হচ্ছে W ফর ওয়াচ ইয়োর ওয়ার্ড। আমরা কি কথা বলছি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্রী, এই বলে যদি পরিচয় দিই, তাহলে আমার ভাষা কতখানি সংযত হবে সেই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি একজন টিচার, আমি একজন শিক্ষক রূপে এখানে উপস্থিত হয়েছি, তাহলে আমি শিক্ষক হিসেবে কতখানি বাক স্বাধীনতা আমার থাকা প্রয়োজন সেই দিকে আমাকে ওয়াচ করতে হবে। তবেই জগতে আমরা সকলের কাছে মান্যতা পাব। এই কথার মধ্যে দিয়ে পাওয়ার অফ স্পিচ, যে আমাদের কথা বলার যে শক্তি, সেই শক্তির দ্বারা আমরা জগৎকে বশীভূত করতে পারি, জগৎকে মিত্র বানাতে পারি। আবার এই কথার দ্বারা আমরা জগতের সবাইকে শত্রুতে পরিণত করতে পারি, তাই তো? সেই জন্য ওয়াচ ইয়োর ওয়ার্ড। আমরা কি কথা বলছি
সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। WA, A ফর অ্যাকশন। হোয়াটস ইউর অ্যাকশন? যে আমি কি কাজ করছি, এই কাজটি আমার ছাত্রছাত্রী হিসাবে করা উচিত তো? এই কাজটি আমি পিতামাতা, আমি ঠাকুমা দিদিমা, আমি ভাই বোন, এই হিসাবে আমার এই কাজটি করা সমীচীন হচ্ছে তো? এটা আমাদের সব সময়ের জন্য ওয়াচ করতে হবে। আমি এখন দেখি, যখন কলকাতার দিকে যাই, তখন দুর্ভাগ্যের বিষয় এগুলি, যে একজন সিনিয়র মানুষ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একটি পুরুষ ব্যক্তি, ছাত্র, দেখেই বোঝা যাচ্ছে কলেজ স্টুডেন্ট, তারও হাতে সেই স্মোকের জিনিস। আবার একজন ছাত্রী পাশে দাঁড়িয়ে রয়েছে, সেও দেখছি এখন তার সঙ্গে তালে তাল মিলিয়ে সেই হাতে স্মোক করছে। তাহলে আমাকে বুঝতে হবে যে হোয়াটস ইউর অ্যাকশন, যে আমি কি কাজ করছি, সেই দিকে আমি কি লক্ষ্য রাখছি, যে এই কাজটি সমাজের বুকে আমার কতখানি করা নৈতিক হচ্ছে। এখন একটা মজার কাহিনী আছে, এখন নৈতিকতার সংজ্ঞাগুলো বদলে গেছে। আগে নৈতিকতা পুলিশ অফিসারদের দিয়ে বোঝা যেত, যে আমরা কোনো কিছু নেব না, তার না নিয়ে সার্ভিস দেব। আর এখন মজা করে বলা হয়, এই বিভিন্ন থানায় থানায় বলতে যাই তো, তা একজন আমার পুলিশ অফিসার এই কথাটি বলেছিলেন, মহারাজ জানেন এখন আমাদের নৈতিকতার ডেফিনেশনটা বদলে গেছে। কীরকম? বলছে এখন আমরা নিব, কিন্তু তার বিনিময়ে কাজটা করে দেবো। তাহলে বোঝা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের এখন সমাজের পরিণতি, যে হোয়াটস ইউর অ্যাকশন। আমরা ভুলে গেছি, আমরা পিতামাতা হয়ে পিতামাতার মতো কাজ করছি না, আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে শিক্ষক শিক্ষিকার মতো কাজ করছি না, আমরা সাধু সন্ন্যাসী হয়ে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছি না, কাজ করছি না। এই জন্য সব সমাজ ব্যবস্থার এই দুর্নাম, দুর্গতি। সেই জন্য হোয়াটস ইউর অ্যাকশন, WA, T ফর থট। হোয়াটস ইউর থট, যে আমরা কি চিন্তা করছি সেটি আমার লক্ষ্য রাখা প্রয়োজন। যে আমি খারাপ চিন্তা করছি না তো? খারাপ চিন্তা মানে কি? একজন স্টুডেন্ট হয়ে সে মনে করবে যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারি না। স্বামী বিবেকানন্দ বলছেন এই না শব্দটা তোমার ভোকাবুলারি থেকে বাদ দিয়ে দাও। ইফ ইউ থিঙ্ক I can, you are right, you can. If you think I cannot, you are right, you cannot. যদি তুমি মনে করো যে আমি পারবো, তাহলে তুমি ঠিক ভেবেছো, তুমিই পারবে। আর যদি তুমি ভাবো যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে আমার দ্বারা হবে না, তুমি ঠিকই ভেবেছো। সেই জন্য হোয়াটস ইউর থট, তুমি কি চিন্তা করছো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। WAT। C ফর ক্যারেক্টার। সেটাও নির্ভীকবাবু বলে গেলেন, যে স্বামীজি বারবার করে বলছেন যে আমাদের চরিত্রবান হতে। সেই জন্য আমাদের কেরিয়ার তৈরির পাশাপাশি আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে। দেখি আমার সাথে বলুন আপনারা, কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। বুঝে যাচ্ছে? তাহলে যে আমরা ওই কবি বলেছেন সহজ কথা না যায় কওয়া সহজে। কথাগুলো কত সহজ, কত ছোট ছোট। এগুলো আমরা স্কুল জীবনে এক একটা বছরে এক একটা কথা, ভালো কথা শিখতে পারি, শিখে আচরণ করতে পারি। কিন্তু আমরা স্কুলের গণ্ডি, কলেজের গণ্ডি পেরিয়ে চলে এসেছি, কিন্তু সেইগুলো আমাদের যেন এখন এসে মনে হয় যে না, ঠিকভাবে সেইগুলি করা হয়নি, আমাদের সেই কনফিডেন্স পাওয়ার তৈরি হয়নি। কিন্তু আমি আপনি এক একটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে আজকে এই চেয়ারে বসে আছি। কিন্তু এরকম বহু দেখা যায় আমাদের কাছে স্কলারশিপের জন্য আবেদন করে, কিন্তু এটা আবেদনপত্র ঠিক করে লিখতে পারে না, তাতে কত ভুল। কিন্তু সে একটা গ্র্যাজুয়েশন করবে, অ্যাপিল করছে আমাদের কাছে, আবেদন জানাচ্ছে যে আমাকে এটা স্কলারশিপ দেওয়া হোক, কিন্তু তাতেও কত ভুল দেখা যায়।
তার মানে বোঝা যাচ্ছে যে তার শিক্ষার প্রতি দায়বদ্ধতা অনেক কম ছিল। সেই জন্য আমাদের ওই ওয়াচ ইওর থট, আমাকে চিন্তা করতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। স্বামী বিবেকানন্দ বলছেন, তোমার মধ্যে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে, তুমি জগৎ জয় করতে পারো। আমরা ভুলে গিয়েছি সেই কথা। স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর গল্প আছে। বলছেন যে একজন সিংহী, সেই অন্তঃসত্ত্বা সন্তান প্রসব করবে, সেই সিংহী তখন দৌড়াচ্ছে একটা ওই মেষ মানে ভেড়ার পাল যাচ্ছে, তাদেরকে ধাওয়া করেছে। যেই জাম্প করেছে ভেড়ার পালের মধ্যে, তখন সেই ভেড়ার পালের মধ্যে তার সেই শিশুটি প্রসবিত হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে মা সিংহটি মারা গিয়েছে। এখন এই ছোট্ট সিংহ সদ্যজাত, সে ওই ভেড়ার পালে ভেড়ার সাথে সাথে বড় হচ্ছে। ভেড়ারাও ঘাস খাচ্ছে, সেই বাচ্চা সিংহটাও ঘাস খাচ্ছে। ভেড়ারাও ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছে, সেই সিংহটাও ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছে। এরকম করতে করতে কিছুটা বড় হয়েছে সেই বাচ্চা সিংহটা। যখন সেই বাচ্চা সিংহটা বড় হয়েছে, তখন আবার একদিন ওই রকম একটা সিংহ সেই ভেড়ার পালে ধাওয়া করেছে। যখন সিংহটা ধাওয়া করেছে, দেখছে ওই সিংহটাও তাকে দেখে ভয়ে দৌড়াচ্ছে। তখন ওই বড় সিংহটি একটা জাম্প করে ওই ছোট সিংহের গলাটাকে চেপে ধরেছে, ধরে বলছে, চলো আমার সঙ্গে ওই নদীর ধারে চলো। নদীর ধারে গেছেন, গিয়ে ওই জলের দিকে তাকিয়ে বলছেন, দেখো আমাকেও যেমন দেখতে তোমাকেও তেমন দেখতে, বলে এক টুকরো মাংস ওই ছোট সিংহটার মুখে খাইয়ে দিয়েছে। যেই খাইয়ে দিয়েছে, ওই ছোট সিংহটা তার আসল স্বরূপ ফিরে পেয়েছে। স্বামী বিবেকানন্দ এই গল্পটার মধ্যে দিয়ে বলতে চাইছেন যে আমরাও সেই পশুত্বের স্তরে পড়ে রয়েছি। শিক্ষার সংজ্ঞা বলতে গিয়ে যিনি এখানে ঘোষণা করছিলেন, তিনি এই কথাটি উদ্ধৃতি দিলেন, আমি শুনতে পেলাম বসে, যে শিক্ষা আমাদের কি করে না, শিক্ষা বা জ্ঞান আমাকে পশু থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করে। আমি ছিলাম পশু, হয়েছি মানুষ, দেবতায় পরিণত হতে হবে। তার জন্য কি না, ওয়াচ ইওর থট, আমাকে চিন্তা করতে হবে, আমি পারবো, আমি হতে পারবো। আমরা দেখো মাঝে মাঝে তুমি বলছি, আসলে মূলত যে কথাগুলি বলছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, সেই জন্য তুমি সম্বোধন করছি। দেখবে যে কখনো কখনো কোনো ডক্টর, সেই ডক্টরবাবু যখন অপারেশন করে বেরোন, তখন তাকে দেখে যেন মনে হয় যে তিনি মানুষ নয়, সাক্ষাৎ ধন্বন্তরী, সাক্ষাৎ দেবতা। এখন সেই ডাক্তারবাবু কি চতুর্ভুজধারী নারায়ণ হয়ে স্টেথো নিয়ে অপারেশন করতে ঢুকেছিলেন? না, তিনি দ্বিভুজধারী, দুটো হাতই রয়েছে, কিন্তু তার মধ্যে এমন কিছু দেবগুণ প্রকাশিত হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে মানুষ নয়, দেবতা। আবার এমন কিছু সমাজে মানুষ দেখা যায় যাদেরকে দেখে মনে হয় যে মানুষ নয়, একেবারে সাক্ষাৎ দানব, পিশাচ। তাহলে কি সে দানব হয়ে গেল, পিশাচ হয়ে গেল? না, তার মধ্যে কিছু আসরিক গুণ এমনভাবে বিকশিত হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে যে এ একেবারে দানবের মতো, পিশাচের মতো। সেই জন্য কত সুন্দর আমাদের ভাবনা দিয়ে রেখেছেন সেই আমাদের আদি পুরুষেরা। বলছেন যে প্রত্যহাম প্রত্যবেক্ষেত নর চোরিত আত্মনঃ কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু মে সৎপুরুষ হইতে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এটা চিন্তা করতে হবে। কি চিন্তা করব? কিন্নু মে পশুভি তুল্যম, আমরা কি সারা দিনটা পশুর মতো জীবনযাপন করব? পশু কি করে? খিদে পেলে খায়, আমরাও খিদে পেলে খাই। পশু কি করে? ঘুম পেলে ঘুমায়, আমরাও ঘুম পেলে ঘুমাই। পশু কি করে? বংশ বিস্তার করে, আমরাও বংশ বিস্তার করি। তো পশুর মতো জীবনযাপন হচ্ছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ভাবতে হবে কিন্নু মে পশুভি তুল্যম,
আমাকে কি পশুর মতো জীবনযাপন করবার জন্য আমি পৃথিবীতে এসেছি? না, কিন্নু মে সৎপুরুষ ইতি, যে আমি সৎপুরুষের মতো জীবন যাপন করে পৃথিবী ছেড়ে চলে যাব। এটি আমাদের বারবার করে মনে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। আরেকটি সুন্দর ভাবনার কথা বলা হয়, উত্থায় উত্থায় বৌদ্ধব্যাং কিম অদ্য সুকৃতাম কৃতাম আয়ুষ খণ্ডমাদায় রবিয়স্ত গমিষ্যতি। সকালবেলা ঘুম থেকে উঠে উত্থায় উত্থায় বৌদ্ধব্যাং, কি চিন্তা করব? না, উত্থায় উত্থায় বৌদ্ধব্যাং কিম অদ্য সুকৃতম কৃতম, আজকে আমি সারাদিনে কি ভালো কাজ করতে পারি। এই যে একটু আগে আমরা এরকম বাচ্চাদের কিছু উপহার তুলে দিলাম, এটা ভালো কাজ। যে আজকে সারাদিনে আমি কি ভালো কাজ করতে পারি, কি মাধ্যা সুকৃতম কৃতম, কৃতম মানে কাজ, সুকৃতম ভালো কাজ। না হলে কি হবে? আয়ুষ খণ্ডমাদায় রবি অস্ত গমিষ্য, রবি মানে হচ্ছে সূর্য। সূর্য যখন অস্তাচলে পাড়ি দেবে তখন আমার তোমার জীবন থেকে একটা আয়ু নিয়ে চলে যাবে। আমি তুমি মৃত্যুর দিকে আরেকটা দিন এগিয়ে গেলাম, আমার একটা দিন ভালো কাজ করা থেকে বঞ্চিত হয়ে গেলাম। বিবেকানন্দ বলছেন, আমরা যদি একটি মানুষের মুখে একদিনের জন্য হাসি ফোটাতে পারি তাহলে আমাদের মধ্যে হৃদয়ে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু মে সৎপুরুষ ইতি, আমাকে সৎপুরুষের মতো জীবন যাপন করতে হবে, এইটি মনে রাখতে হবে। তাহলে হোয়াটস ইউর থট, টি। তারপরে WAT, সি ফর ক্যারেক্টার বললাম, হোয়াটস ইউর ক্যারেক্টার, যে আমাকে চরিত্রের দিকে নজর রাখতে হবে। যে কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ জিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। তারপরে WAT H ফর হ্যাবিট, যে আমার অভ্যাস, আমার অভ্যাসটা কোন দিকে যাচ্ছে। যদি আমরা খারাপ কথা বলতে শুরু করি, বলতে বলতে এমন অভ্যাস হয়ে যাবে সে আর খারাপ কথা ছাড়া মুখে কিছু বলতেই পারবে না। অনেকের আছে, স্টুডেন্ট লাইফ থেকে দেখি, মিথ্যা কথা বলা, সে জানতে অজান্তে মিথ্যা বলছে, কোনো প্রয়োজন নেই মিথ্যা কথা বলা, কিন্তু সেটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে হোয়াটস ইউর হ্যাবিট, যে আমার কি অভ্যাসে পরিণত হচ্ছে। এটাকে যদি আমরা একটু সাজাই মনে রাখার জন্য, তাহলে এরূপ হবে যে আমরা কথা বলা দিয়ে শুরু করেছি, এখন কথা বলা কিভাবে হয়? কথা বলবার আগে আমরা কি করি? একটু চিন্তা করি। চিন্তা না করলে কথা বলা যায় না। কি কথা বলছি সেটা চিন্তা করি। সেই জন্য বলা হচ্ছে ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ডস, ওয়াচ ইউর ওয়ার্ডস, দে বিকাম ইউর অ্যাকশন, ওয়াচ ইউর অ্যাকশন, দে বিকাম ইউর হ্যাবিট, ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার, ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। বুঝে যাচ্ছে? যদি আমরা সুচিন্তা করি তাহলে সুকাজ হাত দিয়ে, সুকথা মুখ দিয়ে বেরোবে। সুকথা যদি বলি তাহলে সুকাজ হাত দিয়ে হবে। সুকাজ যদি আমরা করতে পারি তাহলে সু অভ্যাস তৈরি হবে। সু অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের সৎ চরিত্র হবে। আর সৎ চরিত্র যদি হয় তাহলে আমরা সৌভাগ্যের অধিকারিণী হব। এবার সুচিন্তাটা কোত্থেকে হবে? সুচিন্তা হবে আমরা যদি সৎসঙ্গ করি, যদি ভালো জনেদের সঙ্গ করি। আমরা এই যে ছুটে ছুটে যাই আপনাদের কাছে, তোমাদের কাছে, কেন? আমার মনে হয় যে আমাদের শাস্ত্রকারেরা বলছে হিয়াতে হি মতি তাত হি নৈঃসহ সমাগমা সমৈঃ সমতামেতি বিশিষ্ট ঈশ্ব বিশিষ্টতাম। হীন লোকের সঙ্গে মিশলে আমাদের বুদ্ধিটা হীন হয়ে যাবে। সমান লোকের সঙ্গে মিশলে, আমরা শুধু বন্ধুদের সঙ্গে ওঠা বসা করছি, তাহলে সমান লোকের সঙ্গে মিশলে বুদ্ধিটা সমান হবে। আর বিশিষ্ট বর্গদের সঙ্গে যদি মিশি তাহলে আমাদের বুদ্ধিটা বিশিষ্টতা লাভ করবে। সেই জন্য আমার থেকে যারা একটু বেশি এগিয়ে আছে, আমার থেকে যারা হাইলি কোয়ালিফাইড, তাদের সঙ্গ করতে হবে, তাহলে আমাদের বুদ্ধিটা বিশিষ্টতা লাভ করবে। বুঝে যাচ্ছে? তাহলে আমরা সময়
মূল্য দিতে শিখবো তো, যে সময়ের মূল্য যদি দিতে শিখি তাহলে দেখা যাবে যে আমরা ঠিকভাবে আদর্শ ছাত্র হতে পারবো। স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীকে শেখাতে হবে যে স্কুলে ঠিক সময়ে পৌঁছাতে হবে। ক্লাসরুমে বিশেষ করে টিচাররা যখন প্রবেশ করে, আমি অনেক টিচার জানি, আমার নেগেটিভ বলার উদ্দেশ্য নয় এখানে, কিন্তু দেখেছি বলে বলছি, বহু ক্লাস টিচার যারা রয়েছেন টিচার্স রুমে বসে রয়েছেন, কি গো যাও না গো। এই কিছুদিন আগে একজন এসে বলছেন আর কি, বলছে দাঁড়া ওই দোতলার ক্লাসরুমটা এত গরম, একটু পরে যাব। তাহলে শিক্ষক শিক্ষিকা হয়ে শিক্ষক শিক্ষিকার আচরণ এখন দেখা যাচ্ছে না তাদের মধ্যে। তাহলে সময় দেরি করে ঢুকছে, সময়ে আমাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে হবে। এই যে সময়ের গুরুত্ব, যদি আমি নিজে সময়ের গুরুত্ব ঠিকমতো না দিতে পারি তাহলে আমার উত্তরাধিকারী যারা রয়েছে তারা সময়ের গুরুত্ব ঠিক দেবে না। সেই জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা টিচারদের আমাদের শাস্ত্রীয় ভাষায় একটি শব্দে অভিহিত করা হয়েছে, সেটি হচ্ছে আচার্য। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আচার্য? যে আচার্য কে, সেই বলতে গিয়ে বলা হচ্ছে আচিনতি চ শাস্ত্রম আচার্যে স্থাপয়েতপি স্বয়ং আচরেতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিতঃ। বলছেন আচার্যকে না, আচৈনতি চ শাস্ত্রার্থম, যিনি শাস্ত্রের অর্থকে চয়ন করেন। চয়ন শব্দটা আমরা পুষ্প চয়ন কথাটা শুনেছি তো। পুষ্প চয়ন মানে কি না, একটা বাগানের মধ্যে ঢুকলাম, ঢুকে সব থেকে ভালো ফুলগুলো চয়ন করলাম, চয়ন করে দেবতার পায়ে অর্ঘ্যস্বরূপ অঞ্জলি দিলাম। ঠিক সেরকম আচার্য কি করবে, শিক্ষক কি করবেন? শিক্ষক তিনি যে সাবজেক্টের অধিকারী, সে তার জ্ঞান উদ্যানে জ্ঞান রাশির মধ্যে প্রবেশ করবে এবং প্রবেশ করে সেখান থেকে সার বস্তুটি গ্রহণ করবেন। সবগুলো না, সব জিনিস তুলে আনলে হবে না। যেমন মৌমাছি ফুলের মধ্যে বসে সার বস্তুটি মধুটা সংগ্রহ করে নিয়ে আসে, শিক্ষক শিক্ষিকা সেই জ্ঞান রাশির মধ্যে প্রবেশ করে সার বস্তুটিকে তুলে নিয়ে আসবে। শুধু তুলে নিয়ে আসলে হবে না, তারপরে বলছে আচারে স্থাপয়তাপি, নিজের আচরণের মধ্যে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। আমরা এরকম দেখেছি কলেজে, দর্শনের অধ্যাপক তিনি একেবারে ক্লাস নিতে এসে সেই দর্শন শাস্ত্রে বিরাট একেবারে যুক্তির কথা বলছেন, শাস্ত্র বাক্য আওড়াচ্ছেন, কিন্তু ক্লাসরুম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি সেই শিক্ষক মশাইয়ের সঙ্গে অধ্যাপক মশাইয়ের সঙ্গে চরিত্রের সঙ্গে তার ওই একটু আগে নিয়ে যাওয়া ক্লাসের একটা বাক্য জীবনে দেখা যাচ্ছে না। বুঝে যাচ্ছে? তাহলে ওটাকে কি করতে হবে? আমাদের আচরণে ফলাতে হবে। আচার্য শিক্ষক তিনি ওকে আচরণে, ছাত্রছাত্রীর সামনে একজন শিক্ষক মাথা উঁচু করে দাঁড়াবেন কখন? যখন তিনি একজন ওই আচরণে প্রতিষ্ঠিত হয়ে আদর্শ শিক্ষক হবেন, তখন ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে শিক্ষা প্রদান করতে পারবেন। তারপরে বলছে স্বয়ং আচরেতে যস্মাৎ আচার্যতে না কীর্তিতা, আমি যতটা শিক্ষা লাভ করেছি, আমাদের শাস্ত্রে আছে যে আমরা যে বিষয়ে শিক্ষা লাভ করেছি, হয়তো কেউ ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে, কেউ হয়তো ভালো যন্ত্রপাতি সারাতে পারে, যে যেটাতে পারদর্শী, সে তার বিদ্যাটা যদি অপর কাউকে না শিখিয়ে যায়, অপর কাউকে যদি তৈরি করতে না পারে, তাহলে ভগবান তাকে ক্ষমা করেন না। আমি যা শিখেছি তা অপরকে দান করে দিয়ে যেতে হবে, অপরের মধ্যে সেটিকে বিতরণ করতে হবে। বুঝে যাচ্ছে? সেই জন্য আমাদের বারবার করে আচার্যদের, শিক্ষকদের মনে রাখতে হবে
যে আমরা যা জ্ঞান আহরণ করেছি সেই জ্ঞান কুক্ষিগত করে রাখার জন্য না, বিতরণ করবার জন্য। আমাদেরকে সেটা দিতে হবে, বিতরণ করতে হবে। তবে আমরা আরেকটি আদর্শ শিক্ষক, আদর্শ আচার্য আমরা জগতে তৈরি করতে পারব। আমার সাথে সকলে একমত তো? এটা বুঝতে হবে। এই যে আমরা আদর্শ মানুষ হতে চাইছি, আদর্শ শিক্ষক হতে চাইছি, সেই আদর্শ শিক্ষক হতে গেলে, আদর্শ আচার্য হতে গেলে যেটির প্রয়োজন সেটি বলা হচ্ছে যাবৎ জীবনে আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্ণতা। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমি বেঁচে থাকতে এই পিতামাতার কাছ থেকে, সমাজ থেকে, প্রকৃতি থেকে, রাষ্ট্র থেকে যা কিছু গ্রহণ করছি জীবনে বেঁচে থাকতে ততোধিকম তার যেন বেশি আমরা দিয়ে যেতে পারি, যাতে বেশি আমরা দিয়ে যেতে পারি। এই যে আমরা এই ঘরে বসে রয়েছি, এই ঘরটা কি আমি আপনি বানিয়েছি? আমি আপনি ঘরটা বানাই। এই যে মাইক্রোফোনে কথা বলছি, মাইক্রোফোনটা কি আমি আপনি বানিয়েছি? এই পোডিয়ামটা কি আমি আপনি বানিয়েছি? এই আলো জ্বলছে, পাখা ঘুরছে, এই আলো পাখাটা কি আমি আপনি বানিয়েছি? আমরা খাদ্য গ্রহণ করে হৃষ্টপুষ্ট হয়ে আছি, সেটা কি আমি আপনি বানিয়েছি? এই যে পোশাকগুলো আমরা পরে রয়েছি, ড্রেস পরে আছি, সেই পোশাকটা কি আমি আপনি বানিয়েছি? দেখা যাবে যে আমি আপনি কিছুই বানাইনি, এখানে আমার আপনার অবদানই নেই। কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে আমাকে আপনাকে এইগুলোকে গ্রহণ করতে হবে। এই যে আমরা কেবল সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রকৃতি থেকে, পিতামাতার কাছ থেকে কেবল নিচ্ছি, দাও দাও দাও, এই চাওয়াটা হচ্ছে কেবল ভিখারির স্বভাব। একটা ভিক্ষুকের জীবন কখনো সার্থক জীবন হতে পারে? কখনো সার্থক জীবন হতে পারে না। সেই জন্য বলা হচ্ছে যাবৎ জীবনে আদানম, যা কিছু আদায় করেছি জীবনে, স্যাৎ প্রদানম ততোধিকম, তার থেকে অধিক যেন জগতে আমরা ফিরিয়ে দিয়ে যেতে পারি। যদি তা ফিরিয়ে দিয়ে যেতে না পারি তাহলে ভগবান আমাদের ক্ষমা করবেন না। সেই জন্য মনে রাখতে হবে, আমরা স্কুল কলেজ থেকে, স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি হয়তো একটু লেখাপড়া শিখেছো, একটু বিদ্যা অর্জন করেছো, তুমি সেই বিদ্যাটাকে কি করবে? তোমারই পাড়ার দেখতে পাচ্ছ যে ছেলেমেয়েরা হয়তো একটু লেখাপড়া জানে না, তাদেরকে বাড়িতে ডেকে একটু হাতে কলমে অবাক আঁকা শিখিয়ে দাও, হাতে কলমে একটু পড়িয়ে দাও। আমি এই নবদ্বীপের খুব কাছেই গুপ্তিপাড়া বলে একটি জায়গা আছে, আমি গুপ্তিপাড়া পেরিয়ে এলাম, এদেরকে বলছিলাম আমি এক সময় গুপ্তিপাড়া ছিলাম, ট্রাইবাল এরিয়াতে আমি কাজ করছিলাম। সেখানে আমি একটা প্রজেক্টে কাজ করেছি। প্রজেক্টটার নাম হচ্ছে দাদু নাতি ভাই ভাই একসাথে পড়তে যাই। ওই ট্রাইবাল এরিয়াতে একটা জেনারেশন, ফার্স্ট জেনারেশন আমাদের আশ্রমে পড়তে আসতো। এবার কিছুদিন আগে একটা বন্ধন ব্যাংক বলে ব্যাংক ওপেন হলো, সেই সময় কিছু বছর আগে। সেখানে যখন লোন দেওয়া শুরু হলো, সেখানে এই টিপসই নাকি হচ্ছিল না, সেখানে যেন তেন প্রকারের সিগনেচার করতে হবে। তখন ওই সিগনেচারটা শিখতে আসছিল, সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল দাদু নাতি ভাই ভাই একসাথে পড়তে যায়। একসাথে তারা শিক্ষা অর্জন করবার প্রয়াস। বুঝে যাচ্ছে? এরকম আমরা বহু জায়গায় দেখি যে ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে ব্যাংকের ফর্মটা ফিল আপ করতে পারছে না, হয়তো টাকা তুলবে, উইথড্রল ফর্ম ফিল আপ করতে পারছে না, একজন অপেক্ষায় বসে রয়েছেন, কে একটু পাশের ব্যক্তিটি ওই ফর্মটা ফিল আপ করে দেবেন। আমরা হয়তো খুব মহানুভব হলাম, মহানুভব হয়ে তার ফর্মটা ফিল আপ করে দিলাম। কিন্তু যদি বিবেকানন্দের আদর্শে মহানুভবতা দেখাতে হয় তাহলে তার বাড়ির অ্যাড্রেসটা জানবো, বাড়ির অ্যাড্রেসটা জেনে তাকে একটু অ্যাপ্রোচ করব যে দেখুন এইরকমভাবে কদিন আর কে আপনাকে ফর্মটা ফিল আপ করে দেবে, একটু অক্ষর জ্ঞান শিখে নিন। তার কাছে গিয়ে আমার বিদ্যা রয়েছে, আমি গিয়ে একটু অক্ষর জ্ঞান শিখিয়ে দিলাম। এখন মনে হতে পারে আমরা তো স্কুল কলেজে পড়ানোর জন্য যোগ্যতা অর্জন করেছি, আমরা আবার এরকম বাড়ি বাড়ি গিয়ে পড়াবো? আমাদের প্রত্যেকের মনে হয় খুব ফ্যাক্ট এটা। কিন্তু মনে রাখতে হবে যে যথার্থ বিদ্যান সে যেখানে মনে করবে সেখানে সে বিদ্যা বিতরণ করবে।
কিন্তু বিদ্যা বিতরণের আবার একটা ধরন আছে, কোয়ালিটি আছে। কে বেশি বিদ্যান সেটা আবার বলতে গিয়ে বলছে যিনি বিনয় সম্পন্ন ব্যক্তি। বিদ্যা আমাদের কি দান করে? দদাতি বিনয়ম, বিনয় দান করে, ঔদ্ধত্য দান করে না। আমি খুব শিক্ষিত, আমি একেবারে এত ডিগ্রি পাস করে বেরিয়েছি, আমায় দেখে কে, এইটা কখনো সে শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করছে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন একজন ব্যক্তি যদি গোটা লাইব্রেরিটা মুখস্থ করে ফেলে, কিন্তু তার থেকে একজন ব্যক্তি সেই লাইব্রেরির বইগুলির মধ্যে 5টি ভাবকে আত্মীকরণ করে, বুঝতে হবে সে গোটা লাইব্রেরিটা মুখস্থ করেছে তার থেকে অনেক বেশি শিক্ষিত যে 5টি ভাবকে জীবনে আত্মীকরণ করেছে। সে শিক্ষিত নয় স্বামীজির ভাষায়, যে গোটা লাইব্রেরিটাকে মুখস্থ করে ফেলেছে। সেই শিক্ষিত যে ওই 5টি ভাবকে জীবনে আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে। কিরকম বলি, আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ, অনেকেই আপনারা নাম শুনেছেন, বেলুড় মঠে ঢোকবার ঠিক বাম দিকে। শিক্ষক মশাই, আচার্যরা কেমন হওয়া উচিত সেটা শোনাচ্ছি। সেই বিদ্যা মন্দির কলেজের একজন প্রফেসর, তিনি যখন আসছেন কলেজে, সেই কলেজে আসবার সময় শুনতে পেলেন তার ছেলে হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি হলে কি করব? সঙ্গে সঙ্গে আগে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ছেলের কাছে পৌঁছে যাবো, তো তাই তো করবো, স্বাভাবিক জনেরা তাই করে। উনি করেননি। উনি খবরটি পেয়ে ওনার বাড়িতে খবর দিলেন, যা যা করার ব্যবস্থা ফোনে করলেন, করে তিনি কলেজে এলেন। কলেজে এসে যথাবিধি নিয়মে ফার্স্ট ক্লাস থেকে একেবারে বিকেল পর্যন্ত ক্লাস নিলেন। যাওয়ার সময় প্রিন্সিপাল মহারাজকে বলে যাচ্ছেন যে মহারাজ, কালকের ফার্স্ট ক্লাসটা যদি আমাকে একটু পরে করে দেন। মহারাজ জিজ্ঞেস করছেন, আপনি তো এরকম কোনোদিন ক্লাস চেঞ্জ করেন না, কি কিছু হয়েছে? তখন সেই অধ্যাপক মহাশয় বলছেন যে আমি যখন আজকে আসছিলাম কলেজে, আমি খবর পেয়েছি আমার ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। মহারাজ বসেছিলেন, উঠে পড়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন আপনি কি বলছেন? আপনি খবর পেয়ে ছুটে যাননি? তখন সেই অধ্যাপক মহাশয় বলছেন, আমার একটি ছেলে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেখানে যদি ছুটে যেতাম, আমার এখানে এতগুলো ছেলে, তোমরা জানো বিদ্যা মন্দির কলেজে ছাত্রীরা পড়ে না, যেহেতু রামকৃষ্ণ মিশনের কলেজ, সেখানে শুধুমাত্র রেসিডেন্সিয়াল কলেজ, ছাত্ররাই থাকে। উনি বলছেন এখানে আমার এতগুলো ছেলে ক্লাস থেকে বঞ্চিত হবে। আমরা না তাদেরকে পূজা করতে পারি, এই জগতে আমরা তাদেরকে পূজ্য বলে মনে করি। যদি আদর্শ গুরুমশাই হতে হয়, আদর্শ শিক্ষক হতে হয়, এই রামকৃষ্ণ মিশনে গেলে হলপ করে বলতে পারি আদর্শ ছাত্র দেখতে পাবো। এখান থেকে কিছু দূর গেলে আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশন বহরমপুর, সারগাছি রামকৃষ্ণ মিশনে, তার আগে বলি আমাদের 3টে শব্দ শেখা প্রয়োজন আদর্শ মানুষ হতে গেলে, আদর্শ টিচার হতে গেলে, আদর্শ পিতামাতা হতে গেলে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় হচ্ছে বিকৃতি, তৃতীয় হচ্ছে সংস্কৃতি। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে আমরা যা স্বাভাবিকভাবে করে থাকি, যে আমার খিদে পেলে খাবার পাই, তৃষ্ণা পেলে জল খাই, এটা প্রকৃতি। বিকৃতি কি? স্টুডেন্ট লাইফে এটা আপনাদের সকলের অভিজ্ঞতা আছে। স্টুডেন্ট লাইফে যদি বাড়ি থেকে একটা ভালো টিফিন আপনারা নিয়ে যান স্কুলে, আর টিফিনের সময় যদি টিফিন বক্সটা খোলেন, তাহলে সেই টিফিন বক্সের ওপরে আমফান ইয়াসের থেকে বেশি জোরে ঝড় প্রবাহিত হয়ে যায়। এই অভিজ্ঞতা সকলের আছে, তাই না? এটা আমি স্কুলে গেলে বলি আর সবাই হো করে হেসে ওঠে, মহারাজ ঠিক বলেছেন, যে একবার টিফিন বক্স খোলার অপেক্ষা এবারে ঝড় বয়ে ফাঁকা। এটাকে বলে বিকৃতি। ওই রাস্তায় যখন ডাস্টবিনে খাবার পড়ে থাকে আর কুকুরেরা ওখানে খাবারটি খায়,
তখন আরেকটা কুকুর তার কানটা গিয়ে ঘ্যাঁক করে কামড়ে দিয়ে সেই খাবারে ভাগ বসা। এটাকে বলে পশুর আচরণ, মানুষের আচরণ নয়। সেই জন্য এটার নাম বিকৃতি। আর সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমি একটা ভালো কিছু পেয়েছি, সেটা শুধুমাত্র আমি না খেয়ে, আমি না ব্যবহার করে, আমি সেটা সকলের মধ্যে বিতরণ করব। ঠিক এরকম একটি সারগাছি রামকৃষ্ণ মিশন, সেটি একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। সেই গ্রামের হেডমাস্টার মহারাজ যিনি রয়েছেন সেই স্কুলের টিফিনের সময় একটি ছাত্র হেডমাস্টার মহারাজের ঘরে ছুটে গেছে টিফিন বক্সটা নিয়ে। পাশে তার সঙ্গে একটা বন্ধু হয়ে গেছে। মহারাজ যাওয়া মাত্রই ঘরে যেই ঢুকেছে, মহারাজ ভেবেছেন যে যা হয় এই টিফিন নিশ্চয়ই নিয়ে নিচ্ছে, কমপ্লেন করতে এসছে। সেই ছাত্রটি বলছেন মহারাজকে, মহারাজ আমার মা তো রোজ ভালো টিফিন দিতে পারে না, কারণ সেখানে সব দরিদ্র এলাকা থেকে তারা পড়তে যায়। আমার মা তো ভালো টিফিন দিতে পারে না রোজ, আজকে একটু লুচি হালুয়া দিয়েছেন। আমি আমার বন্ধু থেকে নিতে বলছি, ও নিচ্ছে না। মহারাজ আপনি একটু বলুন না যাতে ও নেয়। এটা হচ্ছে সংস্কৃতি। সেই জন্য রামকৃষ্ণ মিশনে গেলে এরকম আদর্শ শিক্ষক, আদর্শ ছাত্র এরকম ভুরি ভুরি দেখতে পাওয়া যায়। আমাদের এইটি হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে আমরা আদর্শ গুরু হচ্ছি। তো আমাদের শাস্ত্রে বলছে যে শিক্ষক মানে হচ্ছে গুরু মশাই। সেই গুরু মশাই কি করবেন? বলছেন ছাত্র ছাত্রীর কাছ থেকে বিত্ত অপহরণ না করে চিত্ত অপহরণ করবে। দুটি শব্দ, একটা বিত্ত অপহরণ, একটা চিত্ত অপহরণ। চিত্ত অপহরণ মানে কি? সেই শিক্ষক বা গুরুমশাই এমন তার আচরণ হবে যে ছাত্রছাত্রীদের মনটাকে হরণ করে নেবেন, একেবারে ভালোবাসায় ভরিয়ে দেবেন, ভালোবাসায় ভরিয়ে দেবেন। চিত্ত অপহরণ করেছে। শ্লোকটা কিরকম? শ্লোকটা হচ্ছে গুরব বহব শান্তি শিষ্যা বিত্তাপহার কাহা দুর্লভং সা গুরুর লোকে শিষ্য চিত্তাপহার কাহা। এই চিত্ত অপহরণকারী গুরু, চিত্ত অপহরণকারী শিক্ষক, এটা জগতে খুব দুর্লভ। কিন্তু বিত্ত অপহরণকারী, কলকাতার দিকে দেখি কত কত টাকা প্রাইভেট টিউটররা নিচ্ছেন, তারপরে তারা শিক্ষাকে বিতরণ করছেন। এখন হয়ে গেছে বিত্ত অপহরণকারী, চিত্ত অপহরণকারী। সেই জন্য ছাত্রছাত্রীরাও শিক্ষক শিক্ষিকাদের মনে রাখছে না। কিন্তু জগতে এমনও অনেক শিক্ষক, আমি যে শিক্ষক মশাইয়ের কথা বললাম, আমার এরকম বহু শিক্ষক মশাই দেখেছি যারা এরকম আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যান, মহারাজ আসুন ছাত্রছাত্রীদের কাছে বিবেকানন্দের কথা বলুন। আমি এই কিছুদিন আগে বারাসাতের মাদ্রাসা, সেখানের হেডমাস্টার মশাই, আমি অবাক হয়ে গেলাম। উনি আমাকে ডাকছেন, মহারাজ আমাকে একেবারে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে কাজ করতে হয়, বুঝতেই পারছেন আমরা আপনাদের ধর্মের নই, কিন্তু আপনি এসে আমাদের এখানে আমাদের ছাত্রদের মাঝে একটু অদ্বৈত বেদান্তের কথা বলুন। আমি তো অবাক হলাম, বাকিরা মেনে নেবে? বলছে না, মেনে নেবে না, কিন্তু আমাকে যুদ্ধ করে এটা করতে হবে। সেই জন্যই প্রথম বললাম শিব মস্তু দ্বিজাতিনা, সমস্ত বর্ণে সমস্ত ধর্মে সংযত মানুষ আছে। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতা দিচ্ছেন 11 সেপ্টেম্বর টু 27 সেপ্টেম্বর, সেই শেষ ভাষণ 27 সেপ্টেম্বরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিকাগো মঞ্চে দাঁড়িয়ে, সেই শিকাগোতে দাঁড়িয়ে বলছেন, যদি আমরা কেউ মনে করি কেবলমাত্র আমাদের ধর্মের মধ্যে শুধুমাত্র ধার্মিক ব্যক্তি, শ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তাদের মতো মূর্খ আর কেউ হয় না। প্রত্যেকটি ধর্মের মধ্যেই আমরা এরকম শ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি খুঁজে পাবো। স্বামী বিবেকানন্দ 27 সেপ্টেম্বর 1993, স্বামী বিবেকানন্দ এই 1893 স্বামী বিবেকানন্দ শিকাগোতে ধর্ম মহাসম্মেলনে এই কথা বলেছিলেন। প্রত্যেক ধর্মের মধ্যে স্বামী বিবেকানন্দ আশা পোষণ করলেন তারপরে যে একটা সময় এমন দিন আসবে আমাদের রাস্তায় রাস্তায় প্রফেটরা ঘুরে বেড়াবে।
দেব সুলভ মানবে পরিণত হব আমরা। আমাদের এইটাই লক্ষ্য, আমরা আদর্শ মানুষ হব, আদর্শ শিক্ষক হব। সেই জন্য আমাদের উদ্দেশ্য হবে যে আমরা ছাত্রছাত্রীদের বৃত্ত অপহরণ করব না, ছাত্রছাত্রীদের চিত্তকে অপহরণ করব। তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা যেটিতে রয়েছি সেইটির দিকে যেন আমরা ঠিকভাবে দায়িত্ব পরায়ণ হই। আমি একটা গল্প বলি, অনেকক্ষণ এরকম বলছি, হয়তো বোর লাগছে, গরম লাগছে। এখন সেই সুন্দর একটি গল্প, তবে আমার কথাগুলো কি বোর লাগছে কি আমি একটু জানতে চাইছি। ভালো লাগছে? কথাগুলো মনে থাকবে? মনে হচ্ছে যে এগুলো জীবনে জানা প্রয়োজন? হ্যাঁ, জোর করে বলতে হবে না, মন থেকে। এইগুলো মনে হচ্ছে যে এগুলো জানলে আমরা ভবিষ্যতে আরও ভালো ছাত্র, আরও ভালো ছাত্রী, আরও ভালো শিক্ষক, আরও ভালো শিক্ষিকা হতে পারবো। এইগুলো আমাদের খুব করে প্রয়োজন। কারণ শুধুমাত্র ওই সিলেবাস ওরিয়েন্টেড কুক্ষিগত শিক্ষা আমরা নিলাম আর গিয়ে চল বই খোল, বইয়ের পাতায় যা আছে পড়িয়ে দিলাম, সেটা না। আমাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে এইগুলি একমাত্র সম্ভব আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার যদি ঠিক থাকে। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার হচ্ছে একাগ্রতা। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাকে যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নিয়ে ভাববো না, আমি একটা বিষয় নিয়েই ভাববো, সেটা কনসেন্ট্রেশন। এখন এই কনসেন্ট্রেশন পাওয়ার আমরা কি করে অভ্যাস করব? তার জন্য আমাদের বিবেকানন্দের প্রয়োজন। বিবেকানন্দের ছবির সামনে দাঁড়িয়ে যদি আমরা এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারি, তাহলে আমরা অনেক বেশি মনঃসংযোগ করতে পারবো। আমি অনেক জায়গায় বলি এবং কাজও হয়েছে, আপনাদেরকে বলবো যে আমরা যখন স্কুল কলেজে পড়াচ্ছি, টিচারের ভূমিকায় আছি, শিক্ষকের ভূমিকায় আছি, তখন আমাদেরকে প্রয়োজনে সেই ছাত্রছাত্রীদের করতে হবে, শাস্তি দিতে হবে। তাহলে এখন আমরা কি শাস্তি দেবো? এখন আমি এক জায়গায় বলতে গেছি, তা আমাকে একটা স্কুলে টিচার বলে উঠলেন, মহারাজ আপনি আর এই সব বস্তা বচা কথাগুলো আর বলবেন না। এখন কেন? বলছে না, এখন নতুন রুলস এসছে যে ছাত্রছাত্রীদের আর মারা যাবে না। তাহলে মারতে বলছি না, তো মারলে কি শাস্তি দেওয়া হয়? এই কনসেপ্ট আপনাদের কে কবে কোথা থেকে দিয়েছে? বলছেন না, আপনি বলছেন না, না আমরা তো ছোটবেলায়, আরে আপনারা ছোটবেলায় কি করেছেন? আপনারা কি 5G ফোন ব্যবহার করেছেন? এখন তো আমরা 5G ফোন ব্যবহার করছি। আপনারা ছোটবেলায় কি করেছেন সেই গল্প আমাকে শোনাতে আসে কি? আর বলুন, আপনি কি শাস্তির বিধান দিতে পারেন সেটা বলুন। তখন আমি বললাম যে শিক্ষক শব্দটার মধ্যে যেটি আমাদের থাকা প্রয়োজন, একটা শিক্ষকের কোয়ালিটি কি হবে? আমরা সবাই শিক্ষক শিক্ষিকা হতে চাই তো। এখন শিক্ষক শব্দটার মধ্যে কি বানান রয়েছে? তালবস্বয় হস্যিকা। তালবস্বয় হস্যিকার আমাদের শেখাচ্ছে শিষ্টাচারী। আমাকে শিষ্টাচারী হতে হবে, আমাকে ভদ্র হতে হবে, ঠিক আছে? শিষ্টাচারী হতে হবে। যুক্ত খ, যুক্ত খ আমাদের শেখাচ্ছে ক্ষমাশীল হতে হবে। যদি আমরা ক্ষমাশীল না হই, সেই জন্য বলা হচ্ছে টিচার্স, পেরেন্টস আর ফার্স্ট টিচার অ্যান্ড টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস। টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস। আমি যদি শিক্ষক শিক্ষিকা হই, তাহলে আমাকে প্রথমেই ভাবতে হবে। এখন এইগুলো শুনে মনে হবে বাবা এত কিছু ভেবে মহারাজ ভাবলাম এই পড়াশোনা কমপ্লিট করেই একটা কোথাও ঢুকে যাব, ছাত্রছাত্রীদের পড়াবো, আর মাসের শেষে স্যালারিটা ঢুকে গেলেই তো হলো। যদি এই ভাবনা থাকে, তাহলে আপনি জেনে রাখুন, শিক্ষক শিক্ষিকা হিসেবে কোনো দিন সমাজে মর্যাদা পাবেন আর প্রত্যাশাও করবেন না। সেই জন্য এই কোয়ালিটিগুলো আপনার আমার মধ্যে থাকা অত্যন্ত জরুরি। যদি আমি শিক্ষক রূপে নিজেকে দাবি করি, তাহলে যুক্ত খ আমাদের শেখাচ্ছে ক্ষমাশীল হতে।
ক্ষমাশীল হতে গেলে কি করতে হবে? না, আমাদেরকে হৃদয়ে অকুয়ার ভালোবাসা রাখতে হবে। যদি আমরা ভালোবাসা না হয়, ভালোবাসা যদি না দিতে পারি, ভালোবাসার সংজ্ঞায় বলা হয় লাভ গিভস অ্যান্ড ফরগিভস। ভালোবাসা হলে নিজেকে উজাড় করে দিতে হবে। আবার যার জন্য উজাড় করে দেব, সে যদি কোনো কিছু ভুল করেও ফেলে, তাকে ফরগিভস, ক্ষমা করে দিতে হবে। ভালো লাগছে কথাগুলো? যদি এইরূপ ভালোবাসতে পারি, তাহলে আমাদের ব্লক করাটা অনেক কমে যাবে না? এইবার হাসি ফুটেছে সকলের মুখে। কথায় কথায় তো একবার এই কি হলো, ব্যাস চলো তোকে ব্লক করে দিলাম, ব্রেকআপ হয়ে গেল, ব্যাস। এই ব্রেকআপটা বন্ধ হবে যদি আমরা লাভ গিভস অ্যান্ড ফরগিভস, যদি এইটি হয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলা হচ্ছে, তখন ব্যাস এইবার একে অপরের দিকে তাকিয়ে মনের ভাব বিনিময় হয়ে যাচ্ছে। খুব ভালো, হাসি মুখগুলোই দেখার জন্য বলছি, কিন্তু আমাদের এই তত্ত্বটা জেনে নিতে হবে। যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এই ভালোবাসার ওয়ার্ডের মধ্যে লাভ ফর্মুলা রয়েছে। এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। একটা হাততালি হতে পারে না? কি মনে হচ্ছে? যাদেরকে ব্লক করেছিলাম আজকে গিয়ে একটু আনব্লক করবো, মনে হচ্ছে কি না? তাহলে ভালোবাসলে এই লেক অফ সরো, ওশেন অফ টিয়ার্স, চোখের জল ফেলে 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 হ্যাঁ শেষ হয়ে যেতে হবে। ভি ফর ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা হয়ে যেতে হবে। কতদিন? এন্ড অফ লাইফ। কার মধ্যে এরকম দেখা যায় জগতে? কোন ভালোবাসায় দেখতে পাওয়া যায়? একমাত্র মায়ের ভালোবাসায় দেখতে পাওয়া যায়, তাই না? মায়ের ভালোবাসা কোনো কিছু প্রতিদানের অপেক্ষা রাখে না, মায়ের ভালোবাসা কোনো প্রতিদানের অপেক্ষা রাখে না। ঠিক বলছি তো? তাহলে টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস হতে হবে। তো যারা টিচার, তাদেরকে মনে করতে হবে যে আমি দ্বিতীয় মা বাবা, ওদের ছাত্রছাত্রীদের দ্বিতীয় মা বাবা। তবে আমি একটা ছাত্রছাত্রীকে ঠিকভাবে তৈরি করতে পারবো। আর যদি না মা বাবা ভাবি, এই যে হোস্টেলে, আমাদের রামকৃষ্ণ মিশনের হোস্টেল বা আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেখানে যেগুলো রেসিডেন্সিয়াল স্কুল কলেজ রয়েছে, তাদের যারা সুপারিনটেন্ডেন্ট মহারাজরা থাকেন, তারা এইটি শপথ নেন, জানো, যে আমার হোস্টেলে যে সমস্ত ছাত্ররা রয়েছে, আমি তাদের মা বাবা। তারা মা বাবাকে ছেড়ে এসছে, তো হোস্টেলে থাকছে। তোমরা এখানে কেউ হোস্টেলে বড় হয়েছে কিনা জানি না। তো সেই হোস্টেলে যখন সুপারিনটেন্ডেন্ট থাকেন, সেই সুপারিনটেন্ডেন্ট মহারাজ এইটি তাদেরকে একেবারে বুঝিয়ে দেন যে দেখো, আমি তোমাদের দ্বিতীয় মা বাবা, তোমাদের যা কিছু কষ্ট আমার কাছে এসে বলবে। শুনে আনন্দ হচ্ছে তো এই কথাগুলো? হ্যাঁ, তাহলে এই শিক্ষা দান করতে গেলে আমাদের এই হৃদয়ে ভালোবাসা রাখতে হবে, অপার ভালোবাসা রাখতে হবে। ঠিক আছে? লাভ গিভস অ্যান্ড ফরগিভস। তো কি বলছিলাম যেন? মূল স্রোতটা হারিয়ে গেল, ভুলে গেল। কোনটা বলতে বলতে বললাম যেন এটা? ও, গল্প বলবো বলেছিলাম, রাইট। তো গল্পটা হচ্ছে যে আমরা যেন যে যে প্রফেশনে আছি, যে যে চরিত্রে অভিনয় করছি, সেই চরিত্র থেকে যেন নিজে না সরে যায়। ঠিক আছে? এরকম একটা গল্প বলি। কেন গল্প বলছি না, আপনারা যখন পড়াতে যাবেন, দেখবেন অনেক সময় স্টুডেন্টরা বলে যে স্যার আজকে একটু সিম্পলভাবে আমাদের বোঝান। হ্যাঁ, বলেন যে একটু সহজ করে বুঝিয়ে দিন, এত কঠিন কঠিন কথা আপনাদের মাথায় ঢুকছে না। তাই সিম্পল একটা ফর্মুলা আছে, সিম্পল থিওরি আছে। বলছে এস ফর হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, আই ফর হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রোথ, এম ফর হচ্ছে মেন্টাল গ্রোথ, পি ফর হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, এল ফর হচ্ছে লজিক্যাল গ্রোথ, অ্যান্ড ই ফর হচ্ছে ইমোশনাল গ্রোথ।
স্বামী বিবেকানন্দ বলছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী ছাত্র চাই। এই আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী ছাত্র হলে এই সিম্পল থিওরিটা মনে রাখতে হবে। আমাদের এই সব কিছুতে ডেভেলপ হতে হবে একসঙ্গে, বুঝে যাচ্ছে? আমাদের এই জন্য বলা হয় যে স্কিল পাওয়ার, এখন ওই বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্ট হয় স্কিল ডেভেলপমেন্টের উপর, যে আমি গান গাইতে পারি কিন্তু আমি বাথরুম সিঙ্গার, স্টেজে উঠতে গাইতে গেলেই আমার হাত পা কাঁপে, তাহলে গুড ফর নাথিং, ভালো কিন্তু কোনো কাজে এলো না, সেইরূপ যেন না হয়। ঠিক আছে, আমাদেরকে দক্ষ হতে হবে, স্কিলড হতে হবে। যেমন আমি বলি যে, আমার কি সময় হয়ে গেছে বলবো তো? যেমন আমাদের বাড়িতে যদি কোনো ইলেকট্রিক পার্টস খারাপ হয়ে গেল, তখন আমরা কি করি? যাকে তাকে ডাকে, ইলেকট্রিশিয়ানকে ডেকে আমরা সারিয়ে নিই না। আমার শহরের সবথেকে ভালো ইলেকট্রিশিয়ান যে আছে সে যেন এসে এটা সারায়। আমার হয়তো কলের নবটা খারাপ হয়ে গেছে, সবথেকে শহরের ভালো প্লাম্বারটা সে যতক্ষণ না আসে আমরা অপেক্ষা করে বসে থাকবো, কিন্তু যাকে তাকে দিয়ে সারিয়ে নেবো না, কারণ জানি যাকে তাকে দিয়ে সারালে আবার দুদিন বাদে আবার সারাতে হবে, তাই না? তাহলে ভালো ইলেকট্রিশিয়ান, ভালো প্লাম্বার, ভালো কার্পেন্টার, তাদের আশায় আমরা বসে আছি। ঠিক সেরকম আমি আপনি যেখানে যাব তারা আশা করে বসে আছে না যে সব থেকে ভালো মানুষটা আমার কাছে আসবে। আমরা যেমন আশা করছি যে ভালো কার্পেন্টার, ভালো প্লাম্বার আমার বাড়িতে আসবে, তাহলে আমি আপনি যাদের কাছে যাচ্ছি তারাও তো আশা করছে যে ভালো মানুষ, ভালো টিচার আমার কাছে আসবে। তো সেই জন্য আমাদের ভালো হতে হবে। এই ভালো হওয়ার একটা সংজ্ঞা আছে, তার জন্য কি না, আমাদের যেন তালটা না ভেঙে যায়, আমরা যে তালে যে ছন্দে চলছি সেই তালটা যেন না ভেঙে যায়। সেটা একটা গল্প বলবো। এক নগরে খুব দুর্ভিক্ষ শুরু হয়েছে। সেই নগরে একজন নর্তন এবং নর্তনী, যারা নৃত্য শিল্পী, তারা বাস করত। তাদের তো আর আলাদা কোনো রোজগার নেই, তো তারা বহুদিন অনাহারে রয়েছে। পাশের রাজ্যে রাজা তিনি একটি বিরাট সভার আয়োজন করেছেন। সেই সভার আয়োজনে তখন ওই নর্তন এবং নর্তনী তারা ঠিক করলো যে আমি সেই সভায় গিয়ে যদি নৃত্য প্রদর্শন করতে পারি তাহলে আমাদের দুটো পয়সা হবে, দুটো খাবার পাবো, কতদিন অনাহারে আছে। তো তারা সেই আশায় গিয়ে রাজামশাইয়ের সামনে দাঁড়ালেন পাশের রাজ্যে। যখন রাজামশাই বহু কৃপণ, সেই রাজা বলছেন না না না, আমি তোমাদের কোনো মুনাফা টুনাফা দিতে পারবো না। বলছেন যে না, মুনাফা দিতে হবে না, যদি আপনার ওই স্টেজে একটু পারফর্ম করতে দেন, আমরা যদি একটু আমাদের নৃত্য শৈলী প্রদর্শন করতে পারি, তাহলে দর্শকের আসন থেকে তারা তো খুশি হয়ে কিছু মুনাফা দেবে। ঠিক আছে, তোমাদের আমি সারা রাত একেবারে স্টেজ দিয়ে দিলাম, তোমরা সারা রাত নৃত্য প্রদর্শন করো। খুব ভালো কথা। সেই নর্তন আর নর্তনী শুরু করলেন রাত 12টা থেকে নৃত্য। অডিয়েন্স বসে রয়েছে সামনে। তখন রাত 2টো বাজে। নাচতে নাচতে সেই নর্তনীর পা যন্ত্রণায়, একে অনাহারের মধ্যে আছে, পা যন্ত্রণায় সে আর নৃত্য করতে পারছে না। আর পুরুষ ব্যক্তিটি সে বাদ্য বাজাচ্ছে। তা তখন সেই নর্তনী বলছে যে এখনো তো আমাদের কেউ মুনাফা দিল না, রাত দ্বিপ্রহর হয়ে গেল। তো যখন এই রাত দ্বিপ্রহর হয়ে গেল, এখনো আমাদের মুনাফা দিল না, তাহলে আমি নাচটা থামিয়ে দিই। যেহেতু বলছে নাচটা থামিয়ে দিই, তখন সেই বাদ্য বাজাতে বাজাতেই বাদ্যকার বলছেন, তার স্বামী বলছেন যে রাত্রি তো 2টো বেজেই গেল, আর তো সামান্য কিছু রাত পড়ে রয়েছে। বলছে নট কহে শুনো নটি, তাল না ভাঙ্গ পায়। তুমি তালটা ভেঙো না, আর এই কিছুক্ষণ রাত বাকি রয়েছে, তুমি তালটা ভেঙো না।
যেই এই কথা বলেছে যে জীবনের অর্ধেকটা দিন চলে গেল, এরকম আর কি অর্থ দাঁড়ায়, যে তুমি আর বাকি যে জীবনটা পড়ে রয়েছে তুমি আর তালটা ভেঙো না। যেরকম শুনেছে ওই দর্শকের আসনে একজন সন্ন্যাসী বসেছিলেন, সেই সন্ন্যাসীর একমাত্র সম্বল হচ্ছে তার ওই শীতের কম্বল। সেই কম্বলটা সঙ্গে সঙ্গে মঞ্চে ছুঁড়ে সেই নর্তক আর নর্তকীকে দিয়ে দিয়েছেন। সেই দর্শকের আসনে বসেছিলেন রাজপুত্র, রাজার পুত্র, সে তার হীরের আংটিটা খুলে সঙ্গে সঙ্গে পুরস্কার স্বরূপ ওই মঞ্চে ছুঁড়ে দিয়ে দিয়েছেন। দর্শকের আসনে ছিলেন রাজকন্যা, তিনি তার গলার মতির মালাটা খুলে সঙ্গে সঙ্গে ওই পুরস্কার স্বরূপ মঞ্চে ছুঁড়ে দিয়ে দিয়েছে। এবার ভোরবেলা নাচ শেষ হয়েছে, রাজামশাই ডেকে পাঠিয়েছেন এই তিনজন ব্যক্তিকে। বলছে, আচ্ছা আপনাদের কি এমন হলো যে এই যে তাদেরকে আপনারা বহুমূল্যবান জিনিসগুলি, আপনাদের কাছে বহুমূল্যবান জিনিসগুলি তাদের উপহার স্বরূপ দিয়ে দিলেন? তখন প্রথম সন্ন্যাসী বলছেন, আমি গুরু দক্ষিণা দিলাম। বলছে, গুরু দক্ষিণা? আপনি সন্ন্যাসী, আপনি কোথায় জগতের গুরু, আপনাকে সবাই গুরু দক্ষিণা দেবে, আপনি বলছেন ওই নৃত্যশিল্পী তাদের গুরু দক্ষিণা দিলেন? তখন সন্ন্যাসী বলছেন যে আমি সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর আচরণ থেকে আজকে রাতেই চ্যুত হতে চাইছিলাম, তাল ভাঙতে চাইছিলাম। আমি অনেক দিন ভিক্ষা পাইনি, আর এরকম ঘুরে ঘুরে বয়স হচ্ছে, ভিক্ষা করতে পারি না, সেই জন্য ভাবছিলাম আজ রাজকোষ থেকে কিছু সম্পদ চুরি করে আশ্রমে নিয়ে গিয়ে এখন বসে বসে খাবো। কিন্তু যখন ওই নটিকে বলল যে নট কহে শুনো নটি, তাল না ভাঙ্গ পায়ে, আমি মনে করলাম যে আমি তাল ভাঙতে যাচ্ছিলাম, আমি যেন জীবনের তালটা না ভাঙি, আমার জীবনের অর্ধেক জীবন কেটে গেছে। সেই জন্য আমার সবথেকে মূল্যবান জিনিস ওই শীতের সম্বল, একটি কম্বল ছিল, সেই কম্বলটা ওদেরকে দিয়ে দিলাম। আচ্ছা রাজপুত্র, তুমি কেন তোমার হীরের আংটিটা দিয়ে দিলে? না রাজামশাই, আপনি বয়স হয়েছে কিন্তু আপনি সিংহাসন ত্যাগ করছেন না। আমি যুবক, আমি আজকেই ভেবেছিলাম রাত্রিকালে আপনাকে হত্যা করে এই রাজ সিংহাসনে বসবো, কিন্তু সেই যখন নটিকে বলল তাল না ভাঙ্গ পায়, আমি তাল ভাঙতে যাচ্ছিলাম, আমি এই জীবনের তালটা ভাঙতে চাচ্ছিলাম, সেই তাল ভাঙা থেকে আমাকে ওরা বাঁচিয়ে দিল, সেই জন্য আমি আমার বহুমূল্যবান রত্ন অলঙ্কার তাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আচ্ছা রাজকন্যা, তুমি কেন মতির মালাটা দিয়ে দিলে? বলছে, আমার বয়স বাড়ছে, আপনি আমাকে পাত্রস্থ করছেন না, বিয়ে দিয়ে দিচ্ছেন না। আমি আজকেই ভেবেছিলাম রাত্রে মন্ত্রীর ছেলের সাথে পালিয়ে যাব, কিন্তু আমি যদি মন্ত্রীর ছেলের সাথে পালিয়ে যেতাম আপনার সম্মানহানি হতো। আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, কিন্তু তাদের কথা শুনে আমার মনে হলো তাল ভাঙা জীবনে ঠিক হবে না। গল্পটা দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরাও ঠিক প্রতি মুহূর্তে আমাদের যে তালে চলছি সেই তালটা ভাঙছে। আমরা ভক্ত বলে নিজেকে দাবি করি অনেক সময়, তো আমি এরকম দেখেছি যে তারা সাধুর সামনে গিয়ে একেবারে ভক্তের মুখোশটা পড়ে রয়েছে, কিন্তু সেই মানুষটাই যখন ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছে, কয়েকজনের পেছনে দাঁড়িয়েছে, এমন আচরণ প্রকাশ পাচ্ছে তার মধ্যে দিয়ে, সেটা ভক্তের আচরণ হতে পারে না। তাহলে আমরা সেখানে গিয়ে তাল ভাঙছি তো? তাহলে সাধু সন্ন্যাসী হয়ে সাধু সন্ন্যাসীর তালটি বজায় রাখতে হবে, ছাত্রছাত্রী হয়ে ছাত্রছাত্রীর তাল বজায় রাখতে হবে, শিক্ষক শিক্ষিকা হয়ে শিক্ষক শিক্ষিকার তাল বজায় রাখতে হবে। আমি সমাজের একজন ব্যক্তিত্ববান পুরুষ হয়ে সমাজের প্রতি আমার কর্তব্য পরায়ণের তালটি বজায় রাখতে হবে, তবেই আমরা জগতের কাছে পূজ্য হব, সম্মানীয় হব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। বুঝে যাচ্ছে তো? সেই জন্য আমাদের মনে হতে পারে যে এই যে আমরা যা কিছু আজকে শিখলাম সেটি আমরা জীবনে পালন করব। এইটি বলে শেষ করি। স্বামী বিবেকানন্দ আর যেটি বললেন যে আমরা প্রচুর এই তত্ত্বকথা আহরণ করলাম, সেই তত্ত্বকথা আহরণ করবার পরে
আমাদের বারবার করে মনে হওয়া প্রয়োজন। আমি একটু অনুরোধ করব যে এই যে এত সুন্দর ভিডিও হচ্ছে, এই যাদের জন্য হচ্ছে তাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানো হয় তাহলে তারাও একটু আনন্দ পায় আর কি, এটা উচিত। তো এই যে স্বামী বিবেকানন্দ বলছেন যে এই যে আমরা এত কনফিডেন্স পাওয়ার অ্যাকোয়ার করছি, কনসেন্ট্রেশন পাওয়ার অ্যাকোয়ার করছি, কিন্তু সেই শক্তি অর্জন করে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে? আরে রাবণেরও তো প্রচুর কনফিডেন্স পাওয়ার ছিল, রাবণেরও প্রচুর কনসেন্ট্রেশন পাওয়ার ছিল। আমাদের সমাজের দিকে যদি তাকায়, সমাজের বুকে যারা সব থেকে বেশি ক্ষতি সাধন করছে, তারা যে পরিমাণ কনফিডেন্সের সঙ্গে করছে, সেই পরিমাণ কনফিডেন্স যারা ভালো কাজ করছে তারা পাচ্ছে না। যদি খুব ভালো করে ওয়াচ করো দেখবেন। তাহলে স্বামী বিবেকানন্দ তাহলে কি অ্যাড করলেন? স্বামী বিবেকানন্দ অ্যাড করলেন আনসেলফিশনেস ইজ গড। বুঝে যাচ্ছে? স্বামীজির ভাষায় বলি, স্বামীজি বলছেন যে দেবতা বিধবার অশ্রুমোচন করতে পারে না, যে দেবতা নিরন্ন মানুষের মুখে অন্ন যোগান করতে পারে না, সেই দেবতা আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে, আমি তা বিশ্বাস করি না। আমাদের শাস্ত্রে গতকাল আগে বলছে অয়ম মে হস্ত ভগবান অয়ম মে ভগবত্তর। আমাদের এই হাতটাই ভগবান, অয়ম মে হস্ত ভগবান। তুমি যদি হাতের মধ্যে দিয়ে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, তোমার হাতে কলম আছে, তুমি সেই কলম দিয়ে প্রবন্ধ রচনা করবে না সই জাল করবে, সে তো তোমার ব্যাপার। তাহলে তুমি এই হাতকে কাজে লাগিয়ে তুমি সৎকর্ম করতে পারো, সেই হাতকে কাজে লাগিয়ে তুমি অসৎকর্ম করতে পারো, তাই না? একটা ছুরি, সেই ছুরিটি দিয়ে খুন করাও হয়, আবার অপারেশন টেবিলে সেই ছুরিটি দিয়ে অপরের প্রাণ রক্ষাও করা হয়। তাহলে ছুরিটার কি দোষ? এই হাত দিয়ে আমরা ছুরিটির যেমন যেমন ব্যবহার করছি তেমন তেমন সে ব্যবহৃত হচ্ছে। অয়ম মে হস্ত ভগবান অয়ম মে ভগবত্তর। তো সেই জন্য আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন যে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। এই নিঃস্বার্থপরতা কি করে আমরা বজায় রাখবো সেটি বলতে গিয়ে একটা গল্প বলবো, ঠিক আছে? আমি এটা বলি সব জায়গায়। তো একজন, এই আগের দিনও কলেজে বলেছি, আজকেও এখানে বলি, একজন খুব ধনী ব্যক্তি, বিরাট কোম্পানির ম্যানেজার, তিনি একেবারে BMW চড়ে একটি শপিং মলে ঢুকেছেন। কিসে চড়ে ঢুকেছেন শুনতে পাচ্ছি না তো? কোন গাড়িতে চড়ে ঢুকেছে বললাম? BMW, তাই তো? এই BMW আমাদের কি শেখায়? গাড়িতে শুধু চললেই হবে না। আমি একটু আগে সেই আমাদের ইন্দ্রনীল বাবুকে বলছিলাম যে আমরা এই মাইকে কথা বলছি, গ্লাসে জল খাচ্ছি, পোডিয়ামে দাঁড়িয়ে আছি, গাড়িতে চড়ছি, প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। BMW আমাদের ডেভেলপমেন্ট শেখায়। কি ডেভেলপমেন্ট? B ফর বডি, M ফর মাইন্ড, O ফর ওয়ার্ড। বডি মাইন্ড ওয়ার্ড, কায় মনোবাক্যে যদি আমরা সকলের সেবা করতে পারি তবেই আমরা জগতে সকলের কাছে সম্মানীয় হব। শুধু BMW গাড়িতে চললেই হবে না। ভাল লাগছে এগুলো? এরকম কত নিজেরাও বানাতে পারবেন আপনারা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পজিটিভিটি রাখতে হবে। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই মানুষটি, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। একমাত্র বিবেকানন্দের মধ্যে সব পজিটিভ, সব ইতিবাচক, নেতিবাচক কিচ্ছু নেই। সেইটি আমাদের বজায় রাখতে হবে। কায় মনোবাক্য আমাদের শেখাচ্ছে BMW। হ্যাঁ, তো সেই রকম একজন ধনী ব্যক্তি সেই গাড়ি চড়ে যাচ্ছেন, গিয়ে ওই শপিং কমপ্লেক্সে ঢুকবার আগে দেখছে বাইরে একটা চায়ের দোকান। সেখানে একটা চাইল্ড লেবার, বাচ্চা ছেলে চায়ের গ্লাসগুলোকে ধুচ্ছে। হঠাৎ তার মনে ওই BMW চড়েছে তো সেই জন্য তার হৃদয় ভক্তাটা হয়তো বেড়েছে। তার মনে হলো এই বাচ্চা ছেলেটিকে নিয়ে এই সুন্দর একটু ঠান্ডা গাড়িতে একটু ঘুরিয়ে আনি। সে এক পাক ঘুরিয়ে নিয়ে এসে বাচ্চা ছেলেটিকে আবার চায়ের দোকানে নামিয়ে দেন।
যেই বাচ্চা ছেলেটিকে চায়ের দোকানে নামিয়ে দিল, তখন কি করে যে প্রশ্নটা করতে পারলো কে জানে। তো সেই ওই ধনী ব্যক্তিটি বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার এইরকম এই যে গাড়িতে তুমি চললে, এই প্রথমে হচ্ছে বাচ্চা ছেলেটি ওই ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আচ্ছা কাকু এই গাড়িটি তুমি কিনেছ? তখন সেই ধনী ব্যক্তিটি বলছেন যে না না, এই গাড়িটি আমি কিনিনি, আমার আগের সপ্তাহে জন্মদিন ছিল, আমার দাদা আমাকে এই গাড়িটা গিফট করেছে। যেই বলেছে তখন ওই বাচ্চা ছেলেটিকে ধনী ব্যক্তিটি প্রশ্ন করছেন, এটা অস্বাভাবিক প্রশ্ন, বলছে আচ্ছা তোমার কি এই আমার মতো এরকম একটা গাড়ি পেতে ইচ্ছা করে? বাচ্চা ছেলেটি যে উত্তরটা দিয়েছিল না, স্তম্ভিত হয়ে যেতে হবে শুনে। বাচ্চা ছেলেটি বলল না না, আমার এরকম এত দামি গাড়ি পেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে না? তখন ধনী ব্যক্তি বিশেষ ইচ্ছা করে না, না আমার ইচ্ছা করে আপনার দাদার মতো হতে, যাতে আমি কাউকে এরকম একটা দামি গাড়ি গিফট করতে পারি। বুঝে যাচ্ছে যে আমরা এখন ওই গাড়িটা পাওয়ার চেষ্টা করব না গাড়িটা কাউকে দেবার চেষ্টা করব, সেটা কিন্তু ইফ ইউ থিঙ্ক আই ক্যান, যে আমাকেই ঠিক করতে হবে। আবার এই প্রসঙ্গে বলি, দাদা ভাবলেই মনে হবে যে এখন তো দাদার ছড়াছড়ি, পাড়ায় পাড়ায় সব দাদাগিরি দেখাতে পারলেই হলো। আমি সেই দাদার হতে বলছি না, কিন্তু একটা সুন্দর কাহিনী আছে। বলছে 9 সে 8কে চোখ রাঙাচ্ছে, চোখ রাঙিয়ে বলছে দেখ আমি কিন্তু 9, তুই 8, যা হয় আর কি। ডমিনেট করছে, টর্চার করছে, র্যাগিং করছে। এখন আবার এই সব শব্দটা বেশি এখানে প্রচলিত হবে। তো 8 আবার 7কে করছে, 7 6কে করছে, এই করতে 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 1 এর কাছে এসেছে। এবার 1 কাকে করবে? 0 তখন প্রার্থনা করছে 1কে যে দেখ ভাই, তুই যদি আমাকে এরকম র্যাগিং করিস, আমার তলায় কিন্তু আর কেউ নেই, আমি তো আর কাউকে করতে পারবো না। তখন 1 বলছে যে দেখো, আমি তোমাকে এরকম বাকিদের মতো ডমিনেট করব না, কারণ আমি ওদের থেকে অনেক বেশি শক্তিশালী হবার চেষ্টা করছি। তখন 0 বলছে কি করে, তুমি তো 1 আর কোথায় 9। তখন 1 বলছে শক্তিশালী হতে গেলে, শক্তিশালীর প্রকাশ ঘটাতে গেলে কাউকে ডমিনেট করে করা যায় না। 0কে তখন 1 বলছে আয় ভাই, তুই আমার পাশে এসে বস, তাহলে 1 0 10 হব, আমরা সোজা 9-এর উপরে উঠে যাব, আমরা 9-এর থেকেও শক্তিশালী হব। বুঝে যাচ্ছে? তাহলে কাউকে ডমিনেট করে আমার শক্তির প্রকাশ কখনো আমরা দেখাতে পারি না। শক্তির প্রকাশ সেখানেই যখন আমরা একসাথে সহাবস্থান করব, সকলে মিলে আমরা বলবো। কিছুদিন আগে একটা মুভি হয়েছে, নামটা ভুলে যাচ্ছি, গীতা টিচারটির নামে গীতা। পারলে আপনারা পড়ে দেখবেন, সিনেমাটা দেখবেন, মুভিটা দেখবেন, যে সেখানে আদর্শ শিক্ষিকা কাকে বলছে, হেডমিস্ট্রেস হয়ে তিনি যাচ্ছেন, সেখানে তিনি ছাত্রীদের সঙ্গে কিরূপ ব্যবহার করছেন, ছাত্রদের সাথে কিরূপ ব্যবহার করছেন, সেটাকে ওই অভিনয়ের মধ্যে দেখানো হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়, ওই মাঝে মাঝে থিয়েটার দেখা প্রয়োজন, ভালো ভালো সিনেমা অবশ্যই দেখা প্রয়োজন। ঠাকুর স্বয়ং গেছিলেন কলকাতায় থিয়েটার দেখতে, আমরা যাবো না কেন? তবে সেটা পজিটিভ হতে হবে, ঠিক আছে? সেইটি যেন আমাদের মাথায় থাকে। সেই জন্য আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষিকা, এই আমাদের শিক্ষণ মন্দির বিএড কলেজ আছে, আপনারা জানেন বোধহয়, রামকৃষ্ণ মিশনে। সেখানে এরকম মানে মহিলারা যেতে পারে না, এটাই দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র পুরুষরাই সেখানে বিএড কলেজে পড়তে পারে, রেসিডেন্সিয়াল কলেজ, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির। সেই বিএড কলেজে একবার আমাদের, তখন বিএড কলেজের দায়িত্বে রয়েছে, সবাই হয়তো তোমরা চিনবে মহারাজজিকে, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, খুব বড় স্পিকার, তিনি এখন ইউএসএতে আছেন। তা মহারাজজি ওই বিএড কলেজের দায়িত্বে ছিলেন, ইন্টারভিউ নিচ্ছেন। বিএড যারা পড়তে আসে তারা তো সব স্কুলের টিচার, তারা বিএড করতে এসছে। তা এরকম একজন টিচার এসেছেন, সে একবার ঝাগড়ে ঝাগড়ে চুল, লাল বস্ত্র পরে এসছে, কিন্তু স্কুলের টিচার। বলছে আমি মাতৃসাধক,
তখন মহারাজ জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনি মাতৃসাধক, কিন্তু এখানে যে রেসিডেন্সিয়াল আপনাকে থেকে এটা বিএডটা কমপ্লিট করতে হবে, তা আপনি কি করেন, সারাদিনের আপনার ডেলি রুটিন কি? তখন বলছে যে আর কিছুই না, রাত্রিবেলা আমি একটুখানি মায়ের নাম গান করি। তখন মহারাজ বলেছিলেন আর কি সেই তাকে যে দেখুন এটা তো রেসিডেন্সিয়াল কলেজ, তো এখন আপনি যদি এরূপ আচরণ করেন আপনি কতদিন এখানে থাকতে পারবেন সেটা খুব সন্দেহ। সেই ইন্টারভিউ টেবিলে সেই মাস্টারমশাই একটা দারুণ উত্তর দিয়েছিলেন, বোল্ডলি উত্তর দিচ্ছেন। বলছেন মহারাজ অপরাধ নেবেন না, একটা কথা বলি, আমি কতদিন থাকতে পারবো আমি জানি না, কিন্তু আমার জন্য ওরা কতদিন থাকতে পারবে সেটা সন্দেহ আছে। মানে বাকিটা দেখা গেল যে ওই মাস্টারমশাইয়ের এমন লিডারশিপ, সব কিছুতে এগিয়ে যাচ্ছেন, যে বিপদে পড়ছে সেই তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের সারদাপীঠে জগদ্ধাত্রী পুজো হয়, সেই জগদ্ধাত্রী পুজো সবাইকে নিয়ে কাজ করছে, সবাই তার কথা শুনছে। মানে সেই তখন হত্যাকর্তা বিধাতা হয়ে গেল, জীবন পরিবর্তন হয়ে যায়। স্বামীজির ভাবাদর্শে এলে, স্বামীজির নামের সঙ্গে যুক্ত হলে, বলছেন স্বামীজির এই যে প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, স্বামীজির বিপরীতে যদি নিজেকে আমরা নিক্ষেপ করতে পারি তাহলে কি হবে? বলছে গাড়ির লুকিং গ্লাস আমরা দেখেছি সবাই, যে ছোট্ট একটা আয়না, সেখানে নিজের মুখটাও ভালো করে দেখা যায় না, কিন্তু সেখানে যদি সূর্যের আলো বিপরীতে নিক্ষেপ করা হয় আয়নাটিকে, তাহলে সেই সূর্যের আলোর যে দ্যুতির প্রভাব সেখান থেকে বিচ্ছুরিত হবে, তার দিকে কি আমরা তাকাতে পারবো? চোখ ঝলসে যাবে না? ওই আয়নার মধ্যে থেকে যখন ওই ক্ষুদ্র আয়না, তার যে ক্ষুদ্রতা, সেই জন্য কথাই আছে ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে বুঝিয়া দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। তাই তো এইগুলো আমরা বাচ্চাদের শেখাই, যখন আমি একদম ছোট্টদের স্কুলে যাই তখন এইগুলো তাদেরকে শেখাই। যে আমরা ছোট বলে স্বামী বিবেকানন্দ ভীষণ মানে রেগে যেতেন যদি তাকে, তিনি তো অল্প বয়সে প্রচুর কাজ করেছেন, তাকে ছোট বলে যখন অবহেলা করা হতো তখন তিনি খুব রেগে যেতেন। তো ওই ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে, তো সেই জন্য ওই ক্ষুদ্রতা দূরীভূত হবে কখন? যখন বৃহৎ সূর্যসম স্বামী বিবেকানন্দের বিপরীতে আমরা এই রকম ছোট ছোট শরীরগুলোকে নিক্ষেপ করব, তখন আমাদের ক্ষুদ্রতা দূরীভূত হবে। আরেকটি গল্প বলে শেষ করি, এ তো শেষ হবার নয়, এ চলতেই থাকে আমার। আবার যদি কখনো আমাকে সুযোগ দেওয়া হয় আমি আবার আসতে রাজি আছি, তখন আবার ভাব বিনিময় করা যাবে। এই যে স্বামীজি বলছেন যে আমাদের টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। কে কোথায় কবে দেখেছে মানুষ টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। এখন এই যে যখন আমরা পরার্থে কিছু সেবা করব, তখন আমাদের অর্থের প্রয়োজন, সামান্য হলেও অর্থের প্রয়োজন। এই যে বলছিলাম না, স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি যে বিদ্যাটা শিখেছি সেই বিদ্যাটা হাতে কলমে অপরকে শিখিয়ে দাও, এটা অনায়াসে করা যায়। এই যে আমি সারগাছির কথা বললাম, এই মুর্শিদাবাদে, সেই মুর্শিদাবাদের একটি এলাকায় এক বিখ্যাত মানুষের বাড়ি, নাম শুনেছো কিনা তোমরা জানি না, সেই বিখ্যাত মানুষটির নাম বাবর আলী। বাবর আলীকে, বাবর আলী হচ্ছে ইয়ংগেস্ট হেডমাস্টার ইন দি ওয়ার্ল্ড, এই বিশ্বের মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিক্ষক। হেডমাস্টার, শিক্ষক নয়, প্রধান শিক্ষক। কত বছর বয়সে প্রধান শিক্ষক হয়েছিল? মাত্র 16 বছর বয়সে। কোথায়? তার নিজের স্কুলে। কবে থেকে সে স্কুল তৈরি করেছে জানো? শুনলে অবাক হয়ে যাবে। যখন সে ক্লাস 4-এ পড়ে, যখন সে ক্লাস 4-এ পড়ে, বাবর আলী 10 কিলোমিটার দূরে সে স্কুলে যেত পড়াশোনা করতে। সেই বাবর আলী ঠিক করলো যে আমি তো পড়াশোনা করতে যাচ্ছি স্কুলে, আমাকে বাবা সাইকেল চাপিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার বাড়িতে একটা বোন আছে, ছোট ভাই আছে, পাড়ায় সমস্ত বাচ্চারা আছে, এরা তো সারাদিন ওই রকম ঘুরে ফিরিয়ে কাটিয়ে দিচ্ছে, পড়াশোনা করছে না। এটা ভাবতে পারো, ক্লাস 4-এর বাচ্চা ছেলে। সেই ছেলেটি তখন বাড়ির পেয়ারা গাছের নিচে একটা চক ডাস্টার দিয়ে স্কুল তৈরি করলো। ক্লাস 4-এর ছাত্র সে ওই বাচ্চাদেরকে নিয়ে এসে অ আ ক খ ABCD শেখাতে শুরু করলো। যখন সে ক্লাস 7-এ পড়ে, তখন সে একটা রীতিমতো
কোচিং সেন্টারের মতো একদম সে বেঞ্চ টেঞ্চ বানিয়ে দিয়েছে ওর বাবা, একদম স্কুল করে নিয়েছে। তখন সারগাছি রামকৃষ্ণ মিশনে সে গেছে, সেই বাবুর আলী ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, সেই স্কুলের হেডমাস্টার মহারাজ ছিলেন তখন স্বামী জ্ঞানলোকানন্দজি, রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি। সেই জ্ঞানলোকানন্দজির কাছে গিয়ে সেই বাচ্চা ছেলেটি বলছেন যে আপনারা তো শুনেছি রামকৃষ্ণ মিশন থেকে অনেক হেল্প করেন সব জায়গায়, আমার একটা স্কুল আছে, আমি সেই স্কুলের হেডমাস্টার, ক্লাস 7-এ পড়ে। সে বলছে আমি সেই স্কুলের হেডমাস্টার, আপনারা কি আমার স্কুলের বাচ্চাদের জন্য কিছু হেল্প করতে পারেন? শুনে অবাক, এরকম বহু পরবর্তীকালে ডিএম থেকে শুরু করে সবাই অবাকই হয়ে যায়। ছেলেটির বয়স এখন মাত্র 31 বছর বয়স। সেই 31 বছর বয়সে সে তাকে বিবিসি অ্যাওয়ার্ড দিয়েছে যে ওই বিশ্বের সব থেকে কনিষ্ঠতম প্রধান শিক্ষক। আপনারা গুগল সার্চ করলে এক্ষুনি দেখতে পাবেন। এবং কর্ণাটক গভর্নমেন্ট তার পাঠ্যপুস্তকে বাবর আলীর জীবনী পড়াচ্ছে। একটা 31 বছরের জীবন, শিক্ষকতার জীবনে কিরকম সফল জীবন হতে পারে। কর্ণাটক গভর্নমেন্ট পাঠ্যপুস্তকে এই স্কুলের সিলেবাসে বাবর আলীর জীবনী পড়াচ্ছে। দুর্ভাগ্যের বিষয় বাংলা তাকে মর্যাদা দিল না, বাংলার ছেলে। এখন তার স্কুল আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আনন্দ শিক্ষানিকেতন নামের একটি স্কুল, বিবেকানন্দের ভাবাদর্শে গড়ে ওঠা স্কুল। সেই স্কুলে এখন কত কত স্টুডেন্ট, যে স্টুডেন্ট ওইভাবে শুরু হয়েছে তার শিক্ষকতার জীবন। গুগলে সার্চ করে দেখুন বাবর আলী দ্য ইয়ংগেস্ট হেডমাস্টার। তো সেইটি মনে রাখতে হবে যে আমরা যা শিখেছি তা আমরা যেন দিয়ে যেতে পারি, কুক্ষিগত করে যেন না রাখি। অর্থ যা ইনকাম করেছি, যা জমিয়েছি, তা যেন বিতরণ করে দিয়ে যেতে পারি। একবার এরকম এক বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি চড়ে, গাড়িতে FM বাজে। তা সেই FM-এ মাঝে মাঝে ট্যাগ লাইন দেন। সেই ট্যাগ লাইনে বলা হচ্ছে যে আপনারা যে টাকা রোজগার করেছেন সেই টাকা নিয়ে স্বর্গে যেতে পারবেন। হ্যাঁ, এটা একটা আমাদের কথা আছে যে এই টাকা এখানেই রেখে যেতে হবে, স্বর্গে নিয়ে যাওয়া যাবে না। এখন তার না বিরাট চিন্তা হয়ে গেছে সেটা শুনে। বলছে আমি এই এত টাকা রোজগার করেছি, আমার মৃত্যুর পরে আমি সেটা যদি নাই নিয়ে যেতে পারি তাহলে কী করে হবে? তখন সে তার কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের গিয়ে ডেকেছেন। এমপ্লয়ীদের গিয়ে যখন যেই মুহূর্তে ডেকেছে সেই মুহূর্তে তারা এসে হাজির। সবাইকে এবার প্রশ্ন করছে, আচ্ছা তোমরা বলো তো যে আমি যে এত অর্থ উপার্জন করেছি সেই অর্থ নিয়ে, অর্থ মৃত্যুর পরে আমি কি করে নিয়ে যেতে পারবো? সব এমপ্লয়িরা না ভাবছে নিশ্চয়ই মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, সবাই দেখলেই দূরে সরে যাচ্ছে। এবার যিনি গেটকিপার তিনি এটাকে ওয়াচ করেছে যে বাবু এই প্রশ্ন করছে সবাইকে। গেটকিপার তখন এসে হাজির। যখন এসে হাজির বলছে বাবু আপনি কি বলছেন, কি জিজ্ঞেস করছেন? বলছে তুই আমার মাথা খাস না এই গরমে, যা শিগগিরি ওইদিকে চলে যা। এরা কেউ উত্তর দিতে পারলো না, তুই উত্তর দিতে পারবি? বলছে হ্যাঁ বাবু আমি এর উত্তর দিতে পারবো। বলছে আপনি কি জিজ্ঞেস করছেন বলুন? বলছে আমি যে এত টাকা রোজগার করলাম সেই টাকাগুলো মৃত্যুর পরে আমি কি করে নিয়ে যাবো বল। তখন সেই গেটকিপার বলছে বাবু আপনি বিদেশে গেছেন। যেই বলেছে না ভেবেছে আন্ডার এস্টিমেট করছে, যে এই তোকে দেখলি বললাম আমার মাথা কাজ না, বেরো শিগগিরি এখান থেকে। বলছে না বাবু বলুন না আপনি বিদেশে গেছেন। তা বিদেশে যাইনি, এই তো 2 দিন আগে USA থেকে ফিরলাম। আচ্ছা বাবু আপনি ভারতের মাটি থেকে যখন বিদেশে যান তখন এই ভারতের টাকা বিদেশে চলে? বলছে না তা আবার চলে না। ভারতের টাকা বিদেশে গেলে চলবে? ওখানকার টাকায় কনভার্ট করতে হবে। বাবু আমি এইটাই বলতে চাইছি তো, মর্তের টাকা স্বর্গে, মর্তের টাকা স্বর্গে চলে না। চলচ্চিত্যম চলবিত্যম চল জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তিয়স্ত সজীবতি। চলচ্চিত্রম আমাদের এই চিত্তর মনের অবস্থা যা নিয়ে বসে রয়েছি। এখন আমরা ভাবছি যে একেবারে সামনে 1 কেজি চিকেন 1 কেজি মাটন যদি পাই এক্ষুনি আমরা খেয়ে ফেলবো। কিন্তু আবার মঞ্চে সুকুমারবাবু বসে রয়েছেন, সুকুমারবাবু ভাবছেন না 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 আমার বয়স হয়েছে, এখন কি আর ওইসব করলে হবে, আমায় একটু ডায়েট মেনটেন করতে হবে। তাহলে চলচ্চিত্রম তোমাদের যা মনের অবস্থা ওনার সেই মনের অবস্থা কখনোই এক হবে না, সরে সরে যাবে, চলে যাবে ক্ষণস্থায়ী।
চলো বিত্তম, আমাদের আজকে বিত্তশালী আছি, কালকে বিত্তশালী থাকবো তার কোনো গ্যারেন্টি আছে? এখন তো দেখেছো যে এমন কিছু অ্যাপস বেরিয়েছে যে ব্যাংকে কত কত টাকা নিমিষের মধ্যে একেবারে শূন্য হয়ে যাচ্ছে, তাই না? আজকে রাজা কাল সে ফকির। তাহলে চলো চিত্তম, চলো বিত্তম, চলো জীবনে যৌবনম। আমরা এই জীবনে যে যৌবন প্রাপ্ত অবস্থায় বসে রয়েছি, সেই যৌবন কি ধরে রাখতে পারবো? ধরে রাখতে পারবো না। এখন তো আবার ফেসবুকের দুনিয়ায় আফটার 30 ইয়ার্স কীরকম দেখতে লাগবে সেটাও তো সব বানিয়ে টানিয়ে দেখছি যে পাঠিয়ে দিচ্ছে, তাই না? এসব করা যায় তো, ওই দেখে নিতে হবে যে এইটা থাকবে না। এই চল চিত্তম, চল বিত্তম, চল জীবন যৌবনম। তাহলে থাকবে না কি? চালা চলম ইদম সর্বম। এই যে তারাপদ বাবুর আজকে ইনস্টিটিউটটা তার নামে করা হয়েছে, তিনি যে এটা করেছেন বা তার পুত্ররা রক্ষা করছেন তার নামাঙ্কিত করে, তাহলে এই কীর্তি জীবতী, তার কীর্তিটা থেকে যাবে, আমি আপনি চলে যাব জগৎ ছেড়ে। সেই জন্য আমরা যদি ভালো কাজ কিছু করে যেতে পারি, যদি কীর্তি স্থাপন করে যেতে পারি, তবেই জগতে সেটা থেকে যাবে। কিন্তু আমি আপনি জগৎ থেকে এক সময় আমাকে বিদায় নিতে হবে, মনে থাকবে তো? সেই জন্য ওই যে আদর্শ শিক্ষা কতকাল আগে রবি ঠাকুরের শরীর চলে গেছে, মহাত্মা গান্ধীর শরীর চলে গেছে, স্বামীজির শরীর চলে গেছে, কিন্তু আজকেও আমরা তাদেরকে পূজা করছি, স্মরণ করছি, মনে রাখছি, ঠিক কি না? কিন্তু এক্ষুনি জিজ্ঞেস করা হয়, তোমাদের মধ্যেই জিজ্ঞেস করি, যদি বলি বলো তো তোমার দাদুর বাবার নাম কি? কজন বলতে পারবে বলো এখানে দাদুর বাবার নাম কি? আচ্ছা যদি জিজ্ঞেস করি তার বাবার নাম কি? কেন বলতে পারবো না? কারণ তারা কোনো মহৎ কাজ করেননি। যেহেতু তারা মহৎ কাজ করেননি, সেই জন্য আজকে আমরা তাদের উত্তরাধিকারী হয়েও তাদের নামকে মনে রাখছি না, তাদের নাম ভুলে যাচ্ছি। কিন্তু যদি আমরা কীর্তি স্থাপন করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা তাদেরকে মনে রাখবো, ঠিক কি না? তো এই কতগুলি কথা তোমাদের সামনে বলবার যে সুযোগ আমার হলো, ভবিষ্যতে আরও এরকম অনেক গল্প মনে পড়ছে। কতক্ষণ হলো রে? 1 ঘন্টা 31 মিনিট। তার মানে 1.5 ঘন্টা তোমরা এই ধৈর্য সহকারে যে আমাকে সহ্য করলে, এর জন্য একটা হাততালি হওয়া দরকার। যে আমাকে সহ্য করা খুব কঠিন, কিন্তু এই 1.5 ঘন্টা সময় যে আমাকে সহ্য করলে, আর একটু সময় নিয়ে একটা গল্প বলে শেষ করবো? হ্যাঁ, না মনে হচ্ছে এক্ষুনি শেষ করব। এই যে আমরা ইনস্টিটিউশনে এসেছি, সেই ইনস্টিটিউশনে আসার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা, তাই তো? সেই প্রসঙ্গে একটা মজার গল্প বলি। 4 বন্ধু, এই গল্পটা খুব ভাইরাল হয়েছে, যে সবাই শুনেছে, তবু আমি বলি, একটা শেষে নতুনত্ব কিছু দেব, কারণ আমি নতুনের পূজারি। আমার লোকে যে এত বক্তৃতার জন্য এদিক ওদিক ডেকে নিয়ে যায়, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, স্বামী সেবা পরানন্দ। আমি সব জায়গায় গিয়ে বলি যে আমি যেখানে যাই সেখানে নতুন কিছু শোনানোর চেষ্টা করি। পরম পূজ্যবা স্বামী চেতনানন্দজি মহারাজ, নাম শুনে থাকবে, তিনিও ইউএসএতে আছেন, তিনি বলেছিলেন যে বাবা নতুন কিছু জগৎকে শোনানোর চেষ্টা করো, সেই নতুন কিছু বা পুরনো কথা নতুন করে কি করে বলা যায় তার চেষ্টা করো। সেই জন্য এই পুরনো কথা হলো নতুন করে পরিবেশন করার চেষ্টা করি। তো মহারাজের আদেশ আছে এই শরীরের প্রতি। তো 4 বন্ধু গেছিলেন বেড়াতে, বিদেশে বেড়াতে গেছে। তা সেই বিদেশে বেড়াতে গিয়ে তারা ঠিক করেছে যে আমরা যখন এত টাকা পয়সা খরচ করে বিদেশে এসেছি, তো একেবারে সেই বিদেশের 100 তলা বিল্ডিংয়ের যে হোটেল, সেই 100 তলা বিল্ডিংয়ের হোটেলে একবারে টপ ফ্লোরে আমরা থাকব। কেন না, ওইখান থেকে আমরা গোটা শহরটাকে দেখতে পাবো, গোটা শহরটাকে আমরা দেখতে পাবো। তো ঠিক আছে, ওরা গিয়ে একেবারে সোজা 100 তলার রুম বুক করে নিয়েছে। এবার যেই 100 তলার রুম বুক করেছে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপরে তাদের মনে হলো যে এখানে এসেছি, একটু বাড়ির লোকেদের জন্য কিছু শপিং টপিং না করে নিয়ে গেলে হয়, অন্তত একটা করে লজেন্স নিয়ে যাই। দেখেছি যারা বাইরে থেকে আসে না, অন্তত আমার জন্য একটা করে ক্যাডবেরি নিয়ে আসে, তার বেশি কিছু নিয়ে দিয়ে আসে, সেই জন্য বললাম আর কি। তা বলছে যে ওই একটাকে তো কিছু নিয়ে যায়, তার মার্কেটিং করবার জন্য মার্কেটে বেরিয়েছে।
যেই ফিরেছে এখন সেখানে দেখছে যে ইলেকট্রিসিটি কোনো কারণে অফ হয়ে গেছে। তাদের তো মাথায় হাত, কেন ইলেকট্রিসিটি অফের জন্য মাথায় হাত কেন? লিফট চলছে না। এবার কত তলায় ভাড়া নিয়েছিল? 100 তলা। এবার লিফট চলছে না, সব রুম সব জায়গায় ভর্তি, কারণ ওটা বিরাট দামি হোটেল, সবাই ওখানে গিয়ে থাকতে চায়। এখন তারা 100 তলায় উঠবে, তারা নিজেদের মধ্যে একটা প্ল্যান তৈরি করলো। কি প্ল্যান? না, যে দেখ আমাদের 100 তলা উঠতে গেলে তো প্রচুর কষ্ট করতে হবে। আমাদের জীবনের প্রত্যেকের কোনো না কোনো কষ্টের মুহূর্ত আছে। এখন সেই কষ্টের মুহূর্তগুলো যদি আমি তোর কাছে বা তোদের কাছে যদি শেয়ার করতে করতে উঠি, তাহলে আমাদের এই কষ্টটা অনেকটা কম হবে, কম বোধ হবে। তা তখন 4 জন ভাগ করে নিল, তুই 25 তলা, তুই 25 তলা, তুই 25 তলা, তুই 25 তলা। রাম, শ্যাম, যদু, মধু ভাগ করে নিল। এবার যেই প্রথম বন্ধু শুরু করলো, জানিস তো আমার জীবনের কি দুঃখ, আমি যাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যাকে তারপর এটা বলছি, তো ঠিক 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 চললো। ওইটা জীবনের সাথে সকলেরই মিলে যাবে গল্পগুলো, সেই জন্য বলছি না, একই গল্প তো, সকলেরই ছন্দে বাঁধা। 25 তলা গেল, তার একেবারে 32 তলা ছাড়িয়ে গেছে। যেই 32 তলা ছাড়িয়ে গেছে, তখন দ্বিতীয় বন্ধু বলছে, এই তোর ওটা কখন ফুরিয়ে গেছে, 25 তলা থেকে 32 তলা গেছে, আমায় বলতে দে। এইবার সে তখন তার দুঃখের কথা শুরু করেছে। যেই বলেছে একেবারে চোখের জল নাকের জলে তো একাকার, এতই তার জীবনের দুঃখ। তোর তো একটা গেছে, আমার যে কত গেছে জানিস না, বলে তো একেবারে 50 তলা হওয়ার কথা ছিল, সে 65 তলা ছাড়িয়ে চলে গেছে। যেই 65 তলা ছাড়িয়ে চলে গেছে, এইবার তখন তৃতীয় বন্ধু যদু তখন বলছে, হেই আমাকে কি বলার সুযোগ দিবি না, তোরাই শুধু তোদের দুঃখের কাহিনী বলবি। সে এবার তখন দুঃখের কথা বলতে শুরু করেছে। বলতে 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 একেবারে 90-92 তলা চলে গেছে। এবার চতুর্থ বন্ধু রাম, শ্যাম, যদু, মধু, সে তখন কিছু বলছে না, চুপ করে আছে। এবার রাম তখন বলছে, এই তুই থাম, ও বাদ চলে যাচ্ছে। তখন মধু বলছে, দেখ আমাকে বলতে বলিস না আমার দুঃখের কথা। বলছে, না, আমাদের 3 জনের হাড়ির খবর তুমি শুনলে আর তোমার খবর বলবে না, এমনটা হবে, তোমাকে বলতেই হবে। বলছে, দেখ আমাকে বলতে বাধ্য করিস না, আমি যদি বলি আমার দুঃখের কথা, তাহলে তোরা এক্ষুনি এখানে মাথা ঘুরে পড়ে যাবি। তোদের বেলা তো শুধু চোখের জল নাকের জল রুমাল দিয়ে মুছেছিস, কিন্তু আমার বেলা তোরা মাথা ঘুরে পড়ে যাবি, তখন আমি একা মানুষ কি করবো তোদের নিয়ে। তাহলে যে না, তোকে বলতেই হবে। এই বলতে বলতে এরকম কথা কাটাকাটি হতে হতে 99 তলা চলে গেছে। যেই 99 তলা এসে গেছে, এবার থেমে গেছে, ওরা আর হাঁটবো না, উঠবো না, 1 তলা বাকি আছে, 1 তলা। এবার বল তোর দুঃখ কি? বলছে, দেখ তোরা বেরোনোর সময় আমাকে তো চাবিটা, রুমের চাবিটা রাখতে দিয়েছিলি, রুমের চাবিটা তো আমি ওই 1 তলায় রিসেপশনে রেখে এলাম, ভুল করে রিসেপশনিস্টের সাথে কথা বলছিলাম, সেই কথা বলতে বলতে ওখানে ফেলে চলে এলাম। যেই না বলা, তা একেবারে সঙ্গে সঙ্গে শটাং তারা 3 জনে বসে বলেছে, বলিস কি রে? এখন চাবির ইংরেজি কি? চাবির ইংরেজি কি? চাবির ইংরেজি কি? কি? KEY, কিপ এডুকেটিং ইয়োরসেলফ। প্রতিনিয়ত এইভাবে নিজেকে শিক্ষিত করে তোলো, এটাই আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষিকা হওয়ার উপায়। থ্যাংক ইউ ভেরি মাচ।